এসএসসি বা নবম দশম শ্রেণীর আজকে আমরা অর্থনীতি বইয়ের চতুর্থ অধ্যায় আলোচনা শুরু করব। এটা হচ্ছে চতুর্থ অধ্যায় প্রথম পৃষ্ঠা, উৎপাদন ও সংগঠন। এবার চতুর্থ অধ্যায় রয়েছে উৎপাদন ও সংগঠন। উৎপাদন বলতে যেটা তৈরি করা হয়, সংগঠন বলতে যে উৎপাদন করে তাকে সংগঠক বলা হয়। প্রোডাকশন অ্যান্ড অর্গানাইজেশন। সর্বট একটি উৎপাদিত দ্রব্য। তাহলে সর্বত একটি কি দ্রব্য? উৎপাদিত দ্রব্য। তাহলে একটি উৎপাদিত দ্রব্য কোনটাকে বলা হয়? সর্বতকে। কোনটাকে বলা হয়? সর্বতকে বলা হয়। তারপরে দেখো, শরবত উৎপাদন করতে পানি, চিনি, লেবু ইত্যাদি প্রয়োজন হয়। তাহলে শরবত উৎপাদন করতে কি কি প্রয়োজন হয়? পানি, চিনি আর লেবু প্রয়োজন হয়। তাহলে শরবত উৎপাদন করতে কি কি প্রয়োজন হয়? পানি, চিনি, লেবু ইত্যাদি প্রয়োজন হয়। উপকরণ ব্যবহার করে, উপকরণ বলতে এইসব জিনিসকে বলা হয় উপকরণ বা উপাদান। ব্যবহার করে দ্রব্য, দ্রব্য বলতে যে কোনো জিনিসকে বোঝানো হয়। উৎপাদন মানে তৈরি করা, এবং তা ভোগের মাধ্যমে উপযোগ বা তৃপ্তি সৃষ্টি করা যায়। উৎপাদন কাজটি করে থাকে সংগঠন। তাহলে উৎপাদন কাজটি কে করে থাকেন? সংগঠন। তাহলে উৎপাদন কাজটি কে করে থাকেন? সংগঠন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে একটা প্রশ্ন হচ্ছে, সংগঠন কাকে বলা হয়? যে উৎপাদন করে তাকে বলা হয় সংগঠন। তাহলে উৎপাদন কাজটি কে করে থাকে? সংগঠন। উৎপাদন করতে উপকরণ যেমন পানি, চিনি, লেবু লাগে। কিভাবে উৎপাদন করবে তার একটি পরিকল্পনা করতে হয়, এবং উৎপাদন করার সময় বিভিন্ন জন বিভিন্ন কাজ করেন। যোগ্যতা অনুযায়ী এই কাজগুলো বন্টন করতে হয়। উৎপাদিত পণ্য, উৎপাদিত মানে যেটা উৎপাদন হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, সে পণ্য, পণ্য বলতে জিনিস, বিক্রির জন্য বাজারে নিতে হয়। এ ধরনের কাজগুলো করে সংগঠন। তাহলে সবকিছু করে কে? সংগঠন। উৎপাদন করা, পানি, চিনি, লেবু এগুলো কাজ, বা অনেক ভাগ করা, বন্টন করা, বিক্রি করা, তৈরি করা, এই সবগুলো করে কে? সংগঠন। তাহলে সংগঠন বলতে কাদেরকে বোঝায়? বুঝতে পেরেছো? যে ব্যক্তি সংগঠনের মূল দায়িত্ব পালন করে তাকে বলা হয় উদ্যোক্তা। তাহলে উদ্যোক্তা কাকে বলে? একটা সংজ্ঞা ভেরি ভেরি ইম্পর্টেন্স, এটা দেখে রাখবা। বলেছে যে ব্যক্তি সংগঠনের মূল দায়িত্ব পালন করে তাকে বলে উদ্যোক্তা। তাহলে উদ্যোক্তা কাকে বলে একটা সংজ্ঞার কাজ করছে। আবার আরেকটা প্রশ্ন, যে ব্যক্তি সংগঠনের মূল দায়িত্ব পালন করেন তাকে কি বলে? উদ্যোক্তা। সংগঠন বা উদ্যোক্তা দক্ষ না হলে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব নয়। তাহলে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয় না কখন? সংগঠন বা উদ্যোক্তা দক্ষ না হলে। সংগঠন বা উদ্যোক্তা দক্ষ না হলে উৎপাদন বৃদ্ধি করা একেবারে সম্ভব হয় না। এখানে দেখো, এ অধ্যায় পাঠ শেষে আমরা যা যা পড়বো বা শিখবো বা দেখবো সেই বিষয়, বাট এখানে যে বিষয়গুলো রয়েছে এইগুলো থেকে কিন্তু বেশিরভাগ তোমাদের খ, গ, ঘতে সৃজনশীল প্রশ্নগুলো দিয়ে থাকে। তাহলে উৎপাদন ধারণা বর্ণনা করতে পারবো, উৎপাদনের সাথে উৎপাদনের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো, উৎপাদনের উপকরণ সহ বর্ণনা করতে পারবো, সংগঠনের বিকাশ আলোচনা করতে পারবো, গড় প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো, উৎপাদন ব্যয়ের ধারণাটি বর্ণনা করতে পারবো, প্রকাশ্য ব্যয় ও অপ্রকাশ্য ব্যয় চিহ্নিত করতে পারবো, ব্যক্তিগত সামাজিক ব্যয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবো। তারপরে উৎপাদন কর্মকাণ্ড ও উদ্যোগ গ্রহণে আগ্রহী হব, এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সারণীয় লেখচিত্রের সাহায্যে উপস্থাপন করতে পারবো। তো এই বিষয়গুলো এখানে রয়েছে। দেখো ৪৪ পৃষ্ঠা রয়েছে ৪.১-এ উৎপাদন ও উৎপাদক। উৎপাদন একটা জিনিস আলাদা, উৎপাদক একটা জিনিস, প্রোডাকশন অ্যান্ড প্রডিউসার। উৎপাদন বলতে মূল উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। তাহলে মূল উপযোগ সৃষ্টি করাকে কি বোঝায়? উৎপাদন। আর উৎপাদন কাকে বলে? উৎপাদন কাকে বলে? মূল উপযোগ সৃষ্টি করাকে বলে উৎপাদন। এখানে দুইটা প্রশ্ন, উৎপাদন কাকে বলে এবং মূলত উপযোগ সৃষ্টি করাকে কি বলে? উৎপাদন। উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে। তাহলে উৎপাদিত যে জিনিসগুলো, উৎপাদিত দ্রব্য যেগুলো তৈরি করা হবে, দ্রব্য বা জিনিসগুলো বিনিময় মূল্য থাকতে হবে। আবার উপযোগ সৃষ্টি না হলে উৎপাদন বোঝা যায় না। উপযোগ সৃষ্টি না হলে
উৎপাদন বোঝা যায় না। উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। মানে উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। তাহলে উৎপাদন কাকে বলে একটা সংজ্ঞা। আবার উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকে কি বলে? উৎপাদন বলে। দুটো প্রশ্ন। যেমন আটা, লবণ, পানি, বেলুন ইত্যাদি ব্যবহার করে রুটি বানানো হয়। রুটি একটি উৎপাদিত নতুন দ্রব্য। তাহলে রুটি খেয়ে আমরা ক্ষুধা নিবারণ করি বা তৃপ্তি পাই। অর্থাৎ রুটি তৈরি করে উপযোগ সৃষ্টি করা হয়েছে। তাহলে রুটি তৈরি করে কি সৃষ্টি হয়েছে? রুটি তৈরি করে উপযোগ সৃষ্টি করা হয়েছে। তাহলে রুটি তৈরি করে কি সৃষ্টি করা হয়েছে? উপযোগ সৃষ্টি করা হয়েছে। এই বিষয়টা জানতে হবে। আমরা টাকা বা অন্য দ্রব্যের বিনিময়ে রুটি পেতে পারি। তাহলে দেখো, আমরা টাকা বা অন্যান্য দ্রব্যের বিনিময়ে কি পেতে পারি? রুটি পেতে পারি। ঠিক আছে? অর্থাৎ নতুন দ্রব্য রুটির বিনিময় মূল্য আছে। অবশ্যই রুটির বিনিময় মূল্য আছে। তাহলে বিনিময় মূল্য, নতুন দ্রব্য কিসের বিনিময় মূল্য আছে? রুটির বিনিময় মূল্য আছে। ব্যবসা করার জন্য রুটি বানানো হলে অনেক সময় রুটিগুলো বাজারে নিয়ে যেতে হয়। উপকরণ সংগ্রহ থেকে বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত সব কাজ তদারকি করে সংগঠন বা সংগঠন পরিচালক উদ্যোক্তা। কিন্তু এইসব কাজগুলো কে করে? সংগঠক বা উদ্যোক্তা কাজগুলো পরিচালনা করে থাকে। তাহলে বলেছে উপকরণ সংগ্রহ থেকে বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত সব কাজ তদারকি করে সংগঠন বা উদ্যোক্তা, সংগঠন পরিচালক উদ্যোক্তা দুইজন মিলে কাজটা সম্পূর্ণ করে থাকে। যেমন কি উপকরণ লাগবে, কোথা থেকে উপকরণ আনবে, কে আনবে, কে লবণ, আটা, পানি মিশিয়ে খামির তৈরি করে, কে রুটি বেলবে, কে সেকবে, কে বাজারে নেবে, কত দামে বিক্রি করবে, এইসব দেখে সংগঠন বা উদ্যোক্তার পরিচালক। এগুলো দেখবে সংগঠন, উদ্যোক্তা বা পরিচালক। সবকিছু সংগঠন দক্ষতার সঙ্গে তদারকি না করতে পারলে নির্দিষ্ট পরিমাণ উপকরণ থেকে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন পাওয়া সম্ভব হবে না। তার মানে নিজে থেকে দেখে শুনে ভালো করে সংগঠনকে এই কাজটা করতে হবে বা উদ্যোক্তাকে। একই ব্যক্তি সংগঠক এবং উৎপাদক হতে পারে। একই ব্যক্তি কি কি হতে পারে? সংগঠকও হতে পারে অথবা উৎপাদকও হতে পারে। একই ব্যক্তি সংগঠকও হতে পারে বা উৎপাদকও হতে পারে। একই ব্যক্তি। যে ছোট বা মাঝারি কৃষক নিজের জমিতে ফসল উৎপাদন করেছেন, তিনি একই সাথে উৎপাদক ও সংগঠক। তিনি উৎপাদন করেছে, উৎপাদক এবং সংগঠক। কেন সংগঠক? কারণ সে পরিচালনা করেছে, কি কি লাগবে, কখন কি লাগবে সেটা দিয়েছে, এর জন্য সংগঠক। আর উৎপাদকও। কিন্তু যে কারখানার মালিক ম্যানেজার হিসাবে শ্রমিকদের দ্বারা কারখানা চালাচ্ছেন, তিনি সংগঠক হলেও উৎপাদক নন। তিনি সংগঠক বাট উৎপাদক না। আবার যে কারখানার মালিক ম্যানেজার রেখে শ্রমিক দিয়ে উৎপাদন করাচ্ছেন, তিনি সংগঠকও নন, উৎপাদকও নন, তিনি নিছক মালিক। আবার যে মালিক নিজের উৎপাদন কাজে অংশগ্রহণ করছেন এবং অন্য উৎপাদকদের তত্ত্বাবধান করছেন, তিনি হচ্ছেন একই সঙ্গে মালিক, উৎপাদক, সংগঠক। তাহলে মালিক, উৎপাদক, সংগঠন, তিনি নিজে উৎপাদন কাজে অংশগ্রহণ নিয়েছে এবং উৎপাদকের তত্ত্বাবধান করেছে, তিনি হচ্ছে মালিকও বলা যাবে, উৎপাদকও বলা যাবে এবং সংগঠকও বলা যাবে। এটা মনে রাখতে হবে। শ্রমিকদের যখন কাজ করাবে তিনি সংগঠনও না, সংগঠকও না, উৎপাদকও না। তারপরে নিচে আছে দেখো, উৎপাদনের উপযোগ সৃষ্টি 5 ভাগে দেখানো হয়েছে। তাহলে উৎপাদনের উপযোগ সৃষ্টি কয় ভাগে দেখানো হয়েছে? 5 ভাগে, 5 ভাগে দেখানো হয়েছে। তাহলে উৎপাদনের উপযোগ সৃষ্টি কয় ভাগে দেখানো হয়েছে? 5 ভাগে দেখানো হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্স। 5 ভাগ কি কি? রূপগত উপযোগ। তাহলে রূপগত উপযোগের ভিতর কি আছে দেখো, দ্রব্যের রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন দ্রব্য উৎপাদন করাকে রূপগত উপযোগ বলে। তাহলে রূপগত উপযোগ কাকে বলে একটা সংজ্ঞা। আবার রূপগত উপযোগ কাকে বলে একটা সংজ্ঞা তো আছে। আবার দেখো, দ্রব্যের রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন দ্রব্য উৎপাদন করাকে আবার কি বলে? রূপগত উপযোগ। যেমন কাঠকে সুবিধামতো পরিবর্তন করে খাট, চেয়ার, টেবিল বানানো হয়। খাট, চেয়ার, টেবিল হলো রূপগত উৎপাদন। খাট, চেয়ার এবং টেবিল হচ্ছে রূপগত উৎপাদন। 2 নাম্বার, স্থানগত উপযোগ। কোনো দ্রব্য
মানে কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে তার উপযোগ বাড়ে। তাহলে কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে তার কি বাড়ে? উপযোগ বাড়ে। তার কি বাড়ে? উপযোগ বাড়ে। যেমন বনের কাঠ সাধারণত বনের আশেপাশের লোকজন খড়ি হিসেবে ব্যবহার করে। শহরের আনলে মানুষ এই কাঠ দিয়ে আকর্ষণীয় আসবাবপত্র বানাতে পারে, ফলে এর উপযোগ বাড়ে। আবার বনে ফুলের তেমন কদর নেই, কিন্তু সেই ফুলসহ গাছ শহরের বাড়ির আঙিনায় রাখলে এর কদর বাড়ে এবং উপযোগ বাড়ে। আরেকটা আছে সময়গত উপযোগ। তাহলে সময়গত উপযোগ কাকে বলে দেখি। সময়গত উপযোগ কোনো ক্ষেত্রে সময়ের ব্যবধান অনেক জিনিসের উৎপাদন না বাড়ালেও উপযোগ বাড়ে। মানে কোনো ক্ষেত্রে সময়ের ব্যবধান অনেক জিনিসের উৎপাদন না বাড়লেও উপযোগ কি হয়? বেড়ে যায়। এদেরকে সময়গত উপযোগ সৃষ্টি বলে। তাহলে সময়গত উপযোগ সৃষ্টি কাকে বলে? এটা। যেমন পুষ মাসে ধানের মৌসুম ফলন বেশি। তাহলে কোন মাসে ধানের মৌসুমে ফলন বেশি? পুষ মাঘ মাসে। পুষ মাঘ মাসে ধানের মৌসুমে ফলন বেশি হয়, পুষ মাঘ মাসে। আবার এই সময় ধানের দাম কম থাকে। এই সময় ধান মজুত করে ভাদ্র আশ্বিন মাসে বিক্রি করলে বেশি দাম পাওয়া যায়। ধান মজুত রেখে ভাদ্র আশ্বিন মাসে বিক্রি করলে বেশি দামে পাওয়া যায়। এখানে ধানের উৎপাদন হ্রাস বা বৃদ্ধি না পেলেও তার উপযোগ্য দাম বর্ধিত। তো এখানে দেখো ৪৪ পৃষ্ঠায় আছে ৪ নাম্বার সেবাগত উপযোগ। মানুষ তার সেবা দ্বারা যে উপযোগ সৃষ্টি করে তাকে সেবাগত উপযোগ বলে। সেবাগত উপযোগ কাকে বলে? একটা হলো। আবার মানুষ তার যেসব দ্বারা যে উপযোগ সৃষ্টি করে তাকে কি বলে? সেবাগত উপযোগ। শিক্ষক শিক্ষাদান করে, শিক্ষিত মানুষ তৈরি করে। ডাক্তার চিকিৎসা দিয়ে মানুষের শরীরকে সুস্থ রাখে, যা উৎপাদন ক্ষমতা অক্ষুণ্ণ রাখে বা বৃদ্ধি করে। ৫. মালিকানাগত উপযোগ। কোনো অর্থনৈতিক দ্রব্য সেবার মালিকানা পরিবর্তন করে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করা যায়। কোনো অর্থনৈতিক দ্রব্য মানে টাকা পয়সার দ্রব্য বা সেবার মালিকানা পরিবর্তন করে, যে সেবা দিচ্ছে, যে কিনছে, সেবার মালিকানা পরিবর্তন করে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করা যায়। যেমন অব্যাহত জমি কিনে একজন কৃষক চাষাবাদ করে উৎপাদন করতে পারে, অথবা ব্যবহৃত জমি কিনে আরো ভালোভাবে চাষাবাদের মাধ্যমে উৎপাদন বাড়াতে পারে। উপরে তোমরা উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টির ধারণা পেলে। তাহলে উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টির ধারণা পেয়েছো। এবার তোমরা জানতে পারবে এই উৎপাদনের কাজটি কে বা কারা করে। রমজান আলী একজন কৃষক। তিনি তার ৩ বিঘা কৃষিজমি রয়েছে। এই জমিতে রমজানে নিজেই এক ঋতুতে ধান উৎপাদন করেন, অন্য ঋতুতে গম উৎপাদন করেন। ধান ও গম উৎপাদনের মাঝখানে সবজি চাষ করেন। তাহলে ধান ও গম উৎপাদনের মাঝখানে কি চাষ করে? সবজি চাষ করে। কি চাষ করে? সবজি চাষ করে। তাহলে হিসাবে বিষ, সার, পানি, কীটনাশক, ধান, গম কাটা, মাড়াই যন্ত্র ব্যবহার করেন। এসব উৎপাদনের জন্য উপকরণ হিসাবে বিষ, সার, পানি, কীটনাশক, ধান, গম কাটা, মাড়াই যন্ত্র ব্যবহার করেন। এইসব কাজে পরিবারের লোকেরাও তাকে সহযোগিতা করে। তো কাজ একে রয়েছে, দেখো কি ছকের ভিতরে। কাজ একে নিচের পরিবর্তিত পরিস্থিতিকে উৎপাদনের মাধ্যমে সৃষ্ট উপযোগের প্রকারভেদ অনুযায়ী শ্রেণীবিন্যাস করো। তার ভিতরে পুকুরি মাছ, সৈনিকের কাজ, পিতামাতার আদর স্নেহ, বাবার সম্পত্তি সন্তানকে প্রদান, লোহা পিটিয়ে যন্ত্রপাতি তৈরি, গম থেকে আটা, আখ থেকে চিনি, ধান থেকে চাল, চাল থেকে পিঠা, গ্রামের কলা, ফলমূল, সবজি শহরে আনা, অগ্রহায়ণের মাসের আলু, আষাঢ় মাসে বিক্রি। কাজ রমজান আলী একজন মালিক, উৎপাদক না সংগঠক তা উল্লেখ করো। সংগঠক হয় উৎপাদনের উপকরণ। ফ্যাক্টরস অফ প্রোডাকশন উৎপাদনের উপকরণ। ফ্যাক্টরস অফ প্রোডাকশন মনে করো তোমার এলাকার গম, আলু,
কলা, ধান ইত্যাদি কৃষি পণ্য এবং কাপড়, বিস্কিট, প্লাস্টিক ইত্যাদি শিল্প পণ্য উৎপাদিত হয়। এই কৃষি পণ্য ও শিল্প পণ্য উৎপাদনে অনেকগুলো উপকরণের প্রয়োজন হয়। কৃষকের ধান উৎপাদন করতে জমি, বীজ, সার, লবঙ্গ, সেচ, শ্রমিক ইত্যাদি প্রয়োজন। শিল্প পণ্যের জন্য কারখানা, বিল্ডিং, কাপড়, সুতা, মেশিন, বিদ্যুৎ, গ্যাস, ময়দা, চিনি, তেল, শ্রমিক লাগে। এসব এসব দ্রব্য সামগ্রী উৎপাদন করতে আবার প্রাকৃতিক সম্পদ যেমন মাটি, উর্বর মাটি, শক্তি, আলো বাতাস, পরিবেশ, খনিজ দ্রব্য, সূর্যকিরণ, পানি আরো অনেক কিছু প্রয়োজন হয়। এখানে যেসব দ্রব্যের কথা বলা হলো এগুলো হচ্ছে উৎপাদনের উপকরণ। অতএব কোনো কিছু উৎপাদনের জন্য যেসব দ্রব্য বা সেবাকর্ম প্রয়োজন হয় সেগুলোকে উৎপাদনের উপকরণ বলা হয়। কোনো কিছু উৎপাদনের জন্য যেসব দ্রব্য বা সেবাকর্ম প্রয়োজন হয় সেগুলোকে উৎপাদনের উপকরণ বলে। উৎপাদনের উপকরণ মূলত 4 ধরনের হয়। উৎপাদনের উপকরণ মূলত কয় ধরনের হয়? 4 ধরনের হয়। তাহলে উৎপাদনের উপকরণ মূলত কয় ধরনের হয়? 4 ধরনের হয়। তার ভিতর আছে 1 নম্বরে আছে ভূমি বা ল্যান্ড, 2 নম্বরে আছে শ্রম বা লেবার, 3 নম্বরে আছে মূলধন বা ক্যাপিটাল, 4 নম্বরে আছে সংগঠন বা অর্গানাইজেশন। তাহলে উৎপাদনের উপকরণ মূলত কয় ধরনের? 4 ধরনের। এটা ভেরি ইম্পর্টেন্ট, তোমরা আন্ডারলাইন করে রাখতে পারো। তার ভিতর ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন মেমোরাইজ করতে হবে। তো 1 নম্বরে দেখো আছে ভূমি। তো ভূমি কেমন কি কোনগুলো সেগুলো একটু দেখো। উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে। তাহলে ভূমি কাকে বলে? উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে। এটা একটা সংজ্ঞা। তার সাথে আর একটা প্রশ্ন আছে, উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদকে কি বলে? ভূমি বলে। এটা একটা প্রশ্ন। মানে যেমন জমি, মাটি, জমি, মাটি, মাটির উর্বরতা শক্তি, খনিজ দ্রব্য, বনজ, জলজ সম্পদ, সূর্যকিরণ, বৃষ্টিপাত, আবহাওয়া প্রভৃতি সব রকমের প্রাকৃতিক সম্পদ ভূমির অন্তর্গত। যেমন জমি, মাটি, মাটির উর্বরতা শক্তি এবং খনিজ দ্রব্য, বনজ এবং জলজ সম্পদ, সূর্যকিরণ, বৃষ্টিপাত, আবহাওয়া প্রভৃতি সব রকম প্রাকৃতিক সম্পদে ভূমির অন্তর্ভুক্ত। তাহলে ভূমি কাকে বলে বা বলতে কি বোঝায়? তার সাথে আছে এখানে দেখো ভূমির ভিতর কি কি আছে সেই বিষয়টা তোমাদের মেমোরাইজ রাখতে হবে। তো 2 নম্বরে আছে দেখো শ্রম। শ্রম বলতে কাকে বোঝায়? দেখো উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। তাহলে উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে কি বলে? শ্রম বলে। তো দুটো প্রশ্ন, একটা সংজ্ঞা আর একটা এই যে এরকম প্রশ্ন, উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে কি বলে? শ্রম বলে। তাহলে উৎপাদনে চাষি, জেলে, কামার, কুমার, তৈরি পোশাক শিল্পের শ্রমিকের কায়িক পরিশ্রমকে শ্রম বলে। তাহলে এখানে কি বলা হয়? উৎপাদনে চাষি, জেলে, কামার, কুমার, তৈরি পোশাক শিল্পের শ্রমিকের কায়িক পরিশ্রমকে কি বলে? আবার শ্রম বলে। দুটো আমরা সংজ্ঞা পেলাম। আবার অফিস আদালতে কর্মচারীর কর্মকর্তা শারীরিক মানসিক পরিশ্রমকে শ্রম বলে। এটা আর একটা সংজ্ঞা পেলাম যে অফিস আদালতের কর্মচারীর কর্মকর্তা শারীরিক ও মানসিক পরিশ্রমকে কি বলা হয়? শ্রম বলা হয়। কি বলা হয়? শ্রম বলা হয়। একইভাবে শিক্ষকের শিক্ষাদান, ডাক্তারের সেবা, উকিলের পরামর্শ এক ধরনের কি? শ্রম। তাহলে কতগুলো দেখো সংজ্ঞা পেলাম। অবশ্যই তোমাদের এগুলো মনে রাখতে হবে, সবগুলো পড়তে হবে। তো মূলধন কাকে বলে বা বলতে কি বোঝায় একটু শোনো। মূলধন বলতে আমরা টাকা পয়সাকে বুঝি, অর্থ সম্পদ টাকা পয়সাকে বুঝি। দেখো মূলধন হলো মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের উপকরণ। তাহলে মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের উপকরণ বলা হয় কোনটাকে? মূলধনকে। তাহলে মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের উপকরণ বলা হয় কোনটাকে? মূলধনকে।
এই উৎপাদনের উপকরণ মানুষ ভোগ না করে নতুন দ্রব্য উৎপাদনে ব্যবহার করে। টাকা পয়সা মনে করো সেগুলো কি করে নিজের কাজে ব্যবহার না করে সেটা আরো টাকা পয়সা বা নতুন দ্রব্য উৎপাদন করতে ব্যবহার করে। যেমন যন্ত্রপাতি, কাঁচামাল, কারখানা, অফিসের আসবাবপত্র এগুলো সব মূলধন। মূলধনের ভিতর কি কি আছে? যন্ত্রপাতি, কাঁচামাল, কারখানা, অফিসের আসবাবপত্র সবগুলো মূলধন। সংগঠন, সংগঠনকে সমন্বয়কারী বলা হয়। তাহলে সংগঠনকে কি বলা হয়? সমন্বয়কারী বলা হয়। আবার সমন্বয়কারী বলা হয় কোনটিকে? সংগঠনকে। সমন্বয়কারী বলা হয় কোনটিকে? সংগঠনকে। উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত। তার মানে উৎপাদন ক্ষেত্রে, তাহলে উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে। তাহলে সংগঠন কাকে বলে? একটা সংজ্ঞা, এটা অবশ্যই মেমোরাইজ করতে হবে। আবার আরেকটা প্রশ্ন আছে এর ভিতরে, দেখো উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজে পরিচালনা করাকে কি বলে? সংগঠন বলে। এখানে একটা সংজ্ঞা পাচ্ছি এবং আরেকটা আছে প্রশ্ন পেলাম। তাহলে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে লিখে রাখো, সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট ধরে রাখো, খুব ভালো করে মেমোরাইজ করবা। সমন্বয়কারী বলা হয় কাকে? সংগঠনকে। সংগঠনকে। তাহলে সংগঠনকে কি বলা হয়? সমন্বয়কারী বলা হয়। সমন্বয় ঘটানো এবং কাজ পরিচালনাকে ব্যবস্থাপনা বলা হয়। সমন্বয় ঘটানো বা কাজ পরিচালনাকে কি বলা হয়? ব্যবস্থাপনাও বলা হয়। কি বলা হয়? ব্যবস্থাপনাও বলা হয়। সমন্বয় ঘটানো এবং কাজ পরিচালনাকে কি বলে? ব্যবস্থাপনা বলা হয়। এ কাজটি যে ব্যক্তি সম্পাদন করে থাকেন তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। যে ব্যক্তি সম্পাদন করে থাকেন, কাজটি যে ব্যক্তি সম্পাদন করে থাকেন তাকে কি বলে? সংগঠক বা উদ্যোক্তা। সংগঠক বা উদ্যোক্তা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখো। তাহলে কাজটি যে ব্যক্তি সম্পাদন করে থাকেন তাকে কি বলে? সংগঠক বা উদ্যোক্তা। তাহলে সংগঠক বা উদ্যোক্তা কাকে বলে? কাজটি যে ব্যক্তি সম্পাদন করে থাকে তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। এখানে দুইটা প্রশ্ন পেলাম, অবশ্যই দেখে রাখবা। তাই উদ্যোক্তার বিভিন্ন কাজ, যেমন কোনো কিছু উৎপাদনের পরিকল্পনা, উৎপাদন বলতে তৈরি করার পরিকল্পনা করতে হবে, প্রণয়, ভূমি, শ্রম, মূলধন একত্রীকরণ ও তাদের মধ্যে সমন্বয় সাধন বা ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা এসবই সংগঠনের অন্তর্ভুক্ত। যা আছে সবকিছু সম্পাদনের সংগঠনের অন্তর্ভুক্ত। সুতরাং সমগ্র উৎপাদন ব্যবস্থায় ভূমি, শ্রম, মূলধন সংক্রান্ত 4টি উপকরণ যৌথ অংশগ্রহণ অপরিহার্য। সমগ্র উৎপাদন ব্যবস্থায়, তাহলে সমগ্র উৎপাদন ব্যবস্থা কয়টি উপকরণ যথাযথ? 4টি উপকরণ। তাহলে সমগ্র উৎপাদন ব্যবস্থায় ভূমি থাকতে হবে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন 4টি উপকরণের যথাযথ অংশগ্রহণ অপরিহার্য। এগুলোর মধ্যে যে কোনো একটির অনুপস্থিতিতে উৎপাদন সম্ভব নয়। অবশ্যই উৎপাদন ক্ষেত্রে সব উপকরণের গুরুত্ব একরকম নয়। অবস্থাভেদে কোনো উপকরণ বেশি আবার কোনো উপকরণ কম প্রয়োজন হয়। বাংলাদেশ কৃষিপ্রধান ও জনবহুল দেশ বলে এখানে মূলধনের তুলনায় ভূমি ও শ্রমের গুরুত্ব বেশি। বাংলাদেশ কি প্রধান দেশ? কৃষিপ্রধান দেশ। বাংলাদেশ কি প্রধান দেশ? কৃষিপ্রধান দেশ। জনবহুল দেশ বলে এখানে মূলধনের তুলনায় ভূমি ও শ্রমের গুরুত্ব বেশি। আবার উন্নত শিল্পপ্রধান দেশে যেমন যুক্তরাষ্ট্র, জাপান প্রভৃতি দেশে ভূমি ও শ্রমের তুলনায় মূলধনের গুরুত্ব বেশি। বাংলাদেশে কৃষিপ্রধান দেশ, জনবহুল দেশ বলে এখানে মূলধনের তুলনায় ভূমি ও শ্রমের গুরুত্ব বেশি। ভূমির বেশি গুরুত্ব, শ্রমের বেশি গুরুত্ব। আবার উন্নত শিল্পপ্রধান দেশে যেমন যুক্তরাষ্ট্র আছে, জাপানও আছে, এখানে কিসের গুরুত্ব সবচেয়ে বেশি? ভূমির গুরুত্ব বেশি আছে এবং শ্রমের তুলনায় মূলধনের গুরুত্ব বেশি। ভূমি আর শ্রমের তুলনায় মূলধনের গুরুত্ব একটু বেশি। দেখো কাজ 1, দেশের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ উৎপাদনের উপকরণ সমূহ কি কি হতে পারে? দেশের নাম, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ।
আর উৎপাদন ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপকরণ ভিতরে ভূমি শ্রম মূলধন সংগঠন। জাপান শিল্পের নির্ভর দেশ। তার মানে জাপান যদি শিল্প নির্ভর দেশ হয় তাহলে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মূলধন। তাহলে এদের প্রয়োজন হচ্ছে মূলধনের পরিমাণটা বেশি। এখানে কি হবে? মূলধন। তাদের গুরুত্ব সবচেয়ে বেশি, মূলধনের গুরুত্বটা বেশি জাপানে। আর বাংলাদেশের যেহেতু কৃষি প্রধান দেশ, তাদের গুরুত্ব সবচেয়ে বেশি ভূমি আর শ্রম। তাহলে এদের সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে কি ভূমি, ভূমি আর শ্রমের গুরুত্বটা সবচেয়ে বেশি, ভূমি আর শ্রম। তাহলে ভূমি আর শ্রমের গুরুত্ব সবচেয়ে বেশি। কাজ 2 এ আছে দেখো কি, উৎপাদনের খাতে অধিক গুরুত্ব অনুযায়ী উপকরণগুলো সাজাও। উৎপাদন খাত আছে কৃষি। কৃষিক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন সবগুলো সবকিছু প্রয়োজন। আর শিল্পক্ষেত্রে যেগুলো কাঁচামাল প্রয়োজন, তারপরে মুনাফার প্রয়োজন, সংগঠনের প্রয়োজন, এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। সংগঠন ও এর বিকাশ, অর্গানাইজেশন অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট। সংগঠন ও এর বিকাশটা কেমন দেখো। আয়েশা বেগম তার সংসারের যাবতীয় কাজের ফাঁকে বাড়িতে একটি হাঁস মুরগির খামার গড়ে তুলতেছেন। এই খামার থেকে সারা বছর কম বেশি ডিম উৎপাদিত হয়। 1 বছর পর সরকারি মাছের খামার দেখতে যান আয়েশা, এবং এরপর থেকে তার মাথায় হাঁস মুরগির খামারের পাশাপাশি মাছ চাষ করা আগ্রহ জাগে। 1 বছর হাঁস মুরগির খামার থেকে ডিম বিক্রির নিট আয় 20,000 টাকা দিয়ে তিনি বাড়ির পাশে 2 বিঘা জমিতে পুকুর করে বিভিন্ন জাতের মাছ চাষ শুরু করেন। 2টি খামারে নতুন করে কয়েকজন শ্রমিক নিয়োগ দেন। হাঁস মুরগি খামার থেকে ডিম বিক্রি এবং 1 বছর পর পুকুরে মাছ বিক্রি শুরু হলে আয়শার উপার্জন বাড়তে থাকে। 3 জন সন্তানের পড়াশোনার খরচ, সংসারের অন্যান্য যাবতীয় খরচ মিটিয়ে আয়শার সঞ্চয় বাড়তে থাকে। আয়শার মাছ ও হাঁস মুরগির খামারের কাজকর্ম বৃদ্ধি পাওয়ায় তার স্বামী রহমত আলী শহরের চাকরি ত্যাগ করে গ্রামে স্ত্রী খামারে যোগ দেন। উভয়ের প্রচেষ্টা তারা বেশ কিছু জমি, হাঁস মুরগি এবং মাছ চাষের আয়ত্তে নিয়ে আসেন। 12 জন নারী পুরুষ শ্রমিক নিয়োগ করেন। প্রত্যেক শ্রমিকের কাজ বুঝিয়ে দেন তারা। তাহলে কয়জন নারী পুরুষের শ্রমিক নিয়োগ করেন? 12 জন। আয়েশা এবং রহমত পালাক্রমে শ্রমিক, কর্মচারী এবং খামারসমূহ তদারক করেন। ডিম ও মাছ বাজারজাত করে বেচাকেনার ব্যবস্থা করেন। তারা তাদের সাফল্য দেখে গ্রামের অনেক তাদের অনুসরণ করে গ্রাম ও এলাকা জুড়ে হাঁস মুরগির খামার এবং মাছ চাষ শুরু করেন। ডিম ও মাছ চাষের জন্য বিভিন্ন এলাকা থেকে পাইকারি নিয়মিত আসে আয়শার গ্রামে। কয়েক বছর এলাকাটি কৃষি, হাঁস মুরগি খামার, মাছ চাষ বাবদ করে অর্থনৈতিক সাফল্য অর্জন করে। এলাকায় এখন ব্যবসায়িক উদ্দেশ্যে হাঁস মুরগি ও মাছ উৎপাদন করা যায়। তার মানে আমরা যেটা দেখলাম, যেটা বুঝলাম সেটা কি, যে একজন সংগঠন এবং এর বিকাশ ঘটানো খুব তাড়াতাড়ি পসিবল হয়। কেমন করে? আয়েশা বেগম তার সংসারের যাবতীয় কাজের ফাঁকাফাঁকি সে কি করে, একটা হাঁস মুরগির খামার দেয়। হাঁস মুরগির খামার দেওয়ার পরে সেটা থেকে মোটামুটি আয় উপার্জন হয় এবং সেখানে কিছু শ্রমিকও নিয়োগ করা হয়। তারপরে তিনি একদিন সরকারি মাছ চাষের পুকুরে যায়। সে মাছ চাষের পুকুর দেখে তার মনের ভিতরে একটা আবেগপ্রবণ কাজ করে যে আমি যে কোনো মূল্যে যে মাছ চাষ শুরু করব। তো মাছ চাষ শুরু 1 বছর পরে সে যত টাকা হয় 20 থেকে 25,000 টাকা, 20,000 টাকা মতো হয়, সেই টাকা দিয়ে সে মাছ চাষ করার জন্য 2 বিঘা পাশের বাড়ি বা বাড়ির পাশে 2 বিঘা জমি নেওয়া হয়, পুকুর, সেই পুকুরে মাছ চাষ শুরু করে। সেখানে কমপক্ষে 12 জন পুরুষ অথবা শ্রমিক, 2 জন মানে পুরুষ শ্রমিক মিলে 12 জন কর্মচারী নিয়োগ করা হয়। সেখানে হাঁস মুরগির চাষ শুরু হয়। 2টা খামার থেকে মোটামুটি অনেক টাকা উৎপাদন শুরু হয়ে যায়। মানে মুনাফা অর্জন শুরু হয়। তো তখন তার স্বামী শহরে চাকরি করে। সে চাকরি ছেড়ে দিয়ে এসে গ্রামে তার হাঁস মুরগির খামারে এবং মাছ চাষের খামারে যোগদান করে এখন আরো বেশি পরিমাণ টাকা উপার্জন করে। তখন গ্রামের মানুষ সেটা দেখে অনুসরণ করে গ্রামের আরো মানুষ তারা আত্মকর্মসংস্থানের জন্য মাছ চাষ ও তার সাথে হচ্ছে হাঁস মুরগি
পশুপালন চাষ শুরু করে। এতে তাদের অনেক মানে সাফল্য অর্জন হয়, অর্থনৈতিক সাফল্য অর্জন করে। তো আমরা যেটা পড়লাম এটা বুঝতে পারলাম। তো যেকোনো বিষয় এমনভাবে পড়তে হবে যাতে তোমাদের সেটা মনে থাকে এবং এমনভাবে পড়তে হবে যাতে যেকোনো সৃজনশীল প্রশ্ন, যেকোনো সিকিউ সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন যাতে হয়ে যায়। গাইড বুক এড়িয়ে চলে তোমাদের বারবার এই টেক্সট বুক বা মূল বইটা পড়ে রাখতে হবে। তার সাথে একটা কথা সবসময় বলি, অবশ্যই তোমরা প্রতিটা লাইন বুঝে পড়বা, আর যেগুলো ইম্পর্টেন্স বা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো আন্ডারলাইন করে রাখবো, আর সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো থাকবে সেইগুলোকে আমরা নোট করে রাখবো। এভাবে যদি পড়ো ভালো রেজাল্ট অবশ্যই হবে। আর পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি, এই জন্য ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু অফ সাকসেস। তো ফর দিস রিজন খুব বেশি বেশি পরিশ্রম করতে হবে, না হলে কিন্তু পসিবল হবে না। শুধু পরিশ্রম করলে হবে না, কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো কাজে লাগিয়ে লিখতে হবে এবং তার সাথে এইভাবে পড়তে হবে, তাহলে সবচেয়ে ভালো একটা রেজাল্ট আশা করতে পারো। আমরা কি বলতে পারি যে আয়েশা বেগম একজন সংগঠক? হ্যাঁ, আয়েশা বেগমকে আমরা কি বলতে পারি? সংগঠকও বলতে পারি। তার সাংগঠনিক ক্ষমতা কি বিকাশ লাভ করেছে? উপরে আলোচনা থেকে আমরা নিশ্চিত যে ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করাকে সংগঠন বলে। তাহলে উপরে আলোচনা থেকে আমরা নিশ্চিত যে ব্যবসায়িক উদ্দেশ্য উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা নিয়ন্ত্রণ করা, যে ব্যবসায়িকের উদ্দেশ্য উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা নিয়ন্ত্রণ করাকে কি বলে? সংগঠন বলে। একটা সংজ্ঞা, সংগঠন কাকে বলে? আবার যে ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা নিয়ন্ত্রণ করাকে কি বলে? সংগঠন বলে। এটা একটা প্রশ্ন। সত্যিকার অর্থে সংগঠন ছাড়া উৎপাদন ও ব্যবসার নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনা প্রায় অসম্ভব। মানে সত্যিকার অর্থে কি ছাড়া? উৎপাদন ও ব্যবসার নিয়ন্ত্রণ, উৎপাদন করা, ব্যবসা নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা প্রায় অসম্ভব। সেটা কি ছাড়া? সংগঠন ছাড়া। কি ছাড়া? সংগঠন ছাড়া। আধুনিক বিশ্বে উৎপাদন কর্মকাণ্ডে বিভিন্ন জন বিভিন্ন দায়িত্ব পালন করেন। এ দায়িত্ব সংগঠক দক্ষতার সাথে যোগ্যতা অনুযায়ী ভাগ করে দেন। এভাবে কর্মীদের সহায়তায় উৎপাদন বলতে তৈরি, ব্যবসায়ের বিভিন্ন কার্যাবলী, ব্যবসার যে বিভিন্ন কাজ-টাজ রয়েছে সেটা সম্পাদিত হয়। কিন্তু এই কার্য সম্পাদনে কর্মীদের মধ্যে একটি পারস্পরিক অধিকার ও দায়িত্ব সৃষ্টি হয়। যদি কর্মীদের ভিতরে দায়িত্ব বা অধিকার যদি ভালোভাবে সৃষ্টি না হয়, তাহলে কিন্তু সেই খামার হোক বা মাছ চাষের যে খামার আছে সেটাও কিন্তু ভালোভাবে উৎপাদন করা সম্ভব হবে না বা অর্থনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে পড়বে। পারস্পরিক এই অধিকার ও দায়িত্ব কাঠামোই সংগঠন। তাহলে পারস্পরিক এই অধিকার ও দায়িত্ব কাঠামোকে কি বলা হয়? সংগঠন বলে। তাহলে পারস্পরিক এই অধিকার দায়িত্ব কাঠামোকে কি বলা হয়? সংগঠন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দিকে রাখতে পারো। সুতরাং সংগঠন হচ্ছে ব্যবসায়ের ভিত্তি। তাহলে ব্যবসায়ের ভিত্তি বলা হয় কোনটাকে? সংগঠনকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। তাহলে ব্যবসায়ের ভিত্তি বলা হয় কোনটাকে? সংগঠনকে। সংগঠনকে কি বলা হয়? আবার ব্যবসায়ের ভিত্তি বলা হয়। সংগঠনের বিভিন্ন অংশ একসঙ্গে ধরে রাখা এবং লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় রূপরেখা তৈরি সাংগঠনিক কাঠামোর কাজ। তাছাড়া বিভিন্ন কাজের দায়িত্ব বণ্টন, নিয়ম শৃঙ্খলা গড়ে তোলা ইত্যাদি সাংগঠনিক কাঠামোর অন্তর্গত। ব্যবসার আয়তন, উৎপাদিত পণ্যের প্রকৃতি ও পরিমাণ, শিল্পের প্রকৃতি, উৎপাদন প্রক্রিয়া, শ্রমিকের দক্ষতা প্রভৃতির ওপর ব্যবসার সাংগঠনিক কাঠামো নির্ভরশীল। তাহলে ব্যবসার আয়তন থাকতে হবে, উৎপাদন পণ্যের প্রকৃতি, পরিমাণ, শিল্পের প্রকৃতি, উৎপাদন প্রক্রিয়া এবং শ্রমিকের দক্ষতা প্রভৃতির ওপর ব্যবসার সাংগঠনিক কাঠামো নির্ভরশীল। সংগঠনের প্রধান সমস্যা হচ্ছে সম্মিলিত উৎপাদন অংশকারীদের মধ্যে উৎপাদন বা আয়ের সুষম বণ্টন নিশ্চিত করা। তাহলে সংগঠনের প্রধান সমস্যা হচ্ছে সম্মিলিত উৎপাদন অংশগ্রহণকারীদের, সম্মিলিত মানে একসঙ্গে উৎপাদনে যে অংশগ্রহণকারীদের মধ্যে উৎপাদনের বা আয়ের সুষম বণ্টন নিশ্চিত করা। এই সুষম বণ্টন যারা থাকবে কর্মচারী হিসাবে, তাদের যদি সম্মিলিত উৎপাদন অংশগ্রহণের মধ্যে উৎপাদন বা আয়ের সুষম বণ্টন যদি নিশ্চিত করা না হয়, তাহলে সংগঠনের প্রধান সমস্যা হয়ে যাবে।
সম্মিলিত উৎপাদন অংশকারীদের মধ্যে উৎপাদনে বা আয়ের সুষম বণ্টন নিশ্চিত করা, সেটা কি বলা হয়? সংগঠনের প্রধান সমস্যা। তা না হলে কোনো সামাজিক সংগঠনের টেকসই হয় না, যেটা টেকে না, নষ্ট হয়ে যায়। ব্যবসায়ের সাংগঠনিক কাঠামোর বিভিন্ন বিভাগ, উপবিভাগ, শাখার কাজকর্ম নির্দিষ্ট করে ভারপ্রাপ্ত ঊর্ধ্বতন ও অধস্তন কর্মীদের পদগুলো ক্রমানুসারে সাজালে তা হতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কাঠামোর যে সুস্পষ্ট চিত্র পাওয়া যায়, তাকে সংগঠনের চিত্র বলে। দেখো, ব্যবসায় সাংগঠনিক কাঠামোর বিভিন্ন বিভাগ আছে, উপবিভাগ আছে, শাখার কাজকর্ম আছে। নির্দিষ্ট করে ভারপ্রাপ্ত ঊর্ধ্বতন, অধস্তন, ঊর্ধ্বতন মানে উপরে, অধস্তন মানে নিচে, কর্মীদের পদগুলো ক্রমানুসারে সাজালে তা হতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কাঠামোর যে সুস্পষ্ট চিত্র পাওয়া যায়, সেই চিত্রকে বলা হয় সংগঠনের চিত্র বলা হয়। অবশ্যই ভালো করে বুঝে পড়বা। সংগঠন ব্যবস্থাপনা যত সুন্দর ও সুষ্ঠু হবে, ব্যবসায় সাফল্য তত বেশি হবে। তাহলে কিসের ব্যবস্থাপনা যত সুন্দর সুষ্ঠু হবে, ব্যবসায় সাফল্য তত বেশি হবে? সংগঠন। সংগঠন বলতে কি বোঝায় তোমরা তো দেখেছো, শুনলে বুঝলে। সংগঠন বিষয়টা এমন একটা জিনিস, তো আমরা পূর্বে পড়েছি সংগঠন কি, যে এখানে পড়েছি যে উৎপাদন করে এবং পরিকল্পনা করে, এমনকি ব্যবসায়ের বিভিন্ন মূলধন টাকা পয়সা প্রয়োজনে কাজে লাগায়, সেটাকে আমরা বলি সংগঠন। সংগঠন হলো ব্যবসায়ের বা যে কোনো সামাজিক উৎপাদনের মৌলিক ও প্রধান বিষয়। তাহলে ব্যবসায়ের বা যে কোনো সামাজিক উৎপাদনের মৌলিক ও প্রধান বিষয়, সেটাকে কি বলা হয়? সংগঠন বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখে রাখো। এমন প্রশ্ন আসবে, এমন ব্যবসায়ের বা যে কোনো সামাজিক উৎপাদনের মৌলিক ও প্রধান বিষয় কোনটাকে বলা হয়? সংগঠন। একটি ভালো সংগঠনের কতগুলো প্রবণতা বা বৈশিষ্ট্য থাকে, তা হচ্ছে, একটি ভালো সংগঠনের কতগুলো বৈশিষ্ট্য থাকে? 5টি। কয়টি থাকে? 5টি বৈশিষ্ট্য থাকে। 1 নম্বর আছে ব্যবসার উদ্দেশ্য প্রকৃতি। 5টা বৈশিষ্ট্য বা থাকতে হবে। ব্যবসার উদ্দেশ্য থাকতে হবে এবং প্রকৃতিও থাকতে হবে। সংগঠনের প্রথম ধাপে ব্যবসার উদ্দেশ্য কি হবে তা নির্ধারণ করতে হয়। ব্যবসার উদ্দেশ্য প্রকৃতি অনুসারে ব্যবসায়ের সাংগঠনিক রূপ তৈরি হয়। তাহলে ব্যবসায়ের সাংগঠনিক রূপ তৈরি করতে হয় কি? প্রথম মানে ব্যবসার উদ্দেশ্য এবং প্রকৃতি অনুসারে। ব্যবসার সাংগঠনিক রূপ তৈরি করতে হয় কি অনুসারে? ব্যবসার উদ্দেশ্য এবং প্রাকৃতিক অনুসারে। এই উদ্দেশ্য সময়ের মধ্যে রয়েছে কোনটি মুখ্য, কোনটি গৌণ, কোনটি স্বল্প মেয়াদী, কোনটি দীর্ঘমেয়াদী, তা নির্ধারণ করতে হবে। তাহলে ব্যবসার উদ্দেশ্যের মধ্যে রয়েছে কোনটি মুখ্য, আবার কোনটি গৌণ। মুখ্য মানে প্রধান, গৌণ মানে অল্প। কোনটি স্বল্প মেয়াদী মানে মেয়াদ বেশি হবে, না কোনটি দীর্ঘমেয়াদী মেয়াদ বেশি হবে, সেটা নির্ধারণ করে নিতে হবে ব্যবসার উদ্দেশ্যের ভিতরে। 2 নম্বরে আছে, দেখো, ব্যবসায়ের কার্যাবলী নির্ধারণ। তাহলে ব্যবসার কার্যাবলী নির্ধারণ, ব্যবসার উদ্দেশ্য ও প্রকৃতি ঠিকমতো নির্ধারণ করার পর ব্যবসার সমগ্র কার্যাবলী বিশ্লেষণ করা হয়। যেমন উৎপাদন, ক্রয় বিক্রয়, অর্থসংস্থান, শ্রমিক কর্মী নিয়োগ, তারপর শ্রমিক মালিক সম্পর্ক প্রভৃতি। তাহলে ব্যবসার কার্যাবলী নির্ধারণ করতে হবে কিভাবে? উৎপাদন দেখতে হবে কেমন, ক্রয় বিক্রয় কেমন আছে, অর্থসংস্থান কতটুকু আছে, শ্রমিক কর্মী নিয়োগ দিতে হবে ভালো করে, শ্রমিক এবং মালিকের মধ্যে সম্পর্কটা কেমন, সব দিকে বিবেচনা করে ব্যবসা কার্যাবলী নির্ধারণ করতে হবে। সেজন্য প্রয়োজন হয় হিসাব রক্ষণ, বিজ্ঞাপন, প্রচার, পণ্য মজুত, ব্যবস্থাপনা, সবগুলো থাকতে হবে। 3 নাম্বার কার্যাবলীর বিভাগ। কিসের বিভাগ? কার্যাবলী। কার্যাবলী বিশ্লেষণের পর কাজের ধরন, উদ্দেশ্য মিল অনুযায়ী কাজগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। কার্যাবলী বিশ্লেষণের পর কাজের ধরন ও উদ্দেশ্যে মিল অনুযায়ী কাজগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। একই বিভাগের সহায়ক কাজগুলো আবার উপবিভাগে ভাগ করা হয়। যেমন উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ। উৎপাদন বিভাগ যেখানে তৈরি করা হয়, ক্রয় বিভাগ যেটা বিক্রি করা হয়, বিক্রয় বিভাগ যেখানে
বিক্রি করা হয়, এবং ক্রয় বিভাগ বলতে যেখানে বিক্রি করা হয়। আর বিক্রয় বিভাগ মানে আমরা তো বিক্রি করি, মনে করো আমরা যেটা উৎপাদন করি। হিসাব রক্ষণ বিভাগ, হিসাব করতে হবে ভালো করে। প্রচার বিভাগটাকে খুব ভালো করে সেটা ডিক্লেয়ার বা প্রচার করতে হবে যাতে মানুষ জানতে পারে। অনেক সময় কোনো কোনো ব্যবসা আঞ্চলিক ভিত্তিতে ভাগ করা হয়, কয়েকটি শাখায় একটি আঞ্চলিক বিভাগ হিসেবে গণ্য হয়। 4 নাম্বার আছে কর্তব্য বন্টন। এই কর্তব্যের ভিতরে যদি বন্টন না থাকে, ভাগ যদি না থাকে, তাহলে কিন্তু হবে না। ব্যবসার প্রতিটি কর্মীর ওপর একটি নির্দিষ্ট কাজের ভার অর্পণ করা হয়। তাহলে ব্যবসার প্রতিটি কর্মীর ওপর কিসের ভার অর্পণ করা হয়? নির্দিষ্ট কাজের ভার অর্পণ করা হয়। অভিজ্ঞতা, ক্ষমতা, দক্ষতা অনুসারে প্রতিটি বিভাগে, উপবিভাগে প্রতিটি কর্মী সুনির্দিষ্ট কর্তব্য স্থির করা হয়, এবং যে কর্মী যে কাজ অভিজ্ঞ দক্ষ তাকে সেই কাজ দেওয়া হয়। 5 নাম্বার অধিকার ও ভার বন্টন। এটা ভালো করে থাকতে হবে। অধিকারও থাকতে হবে, ভার বন্টনও থাকতে। ভার অর্পণ বলতে কর্তব্য পালনের উপযুক্ত কার্যনির্বাহী ক্ষমতা অর্পণ করাকে বোঝায়। ভার অর্পণ বলতে কি বোঝায়? কর্তব্য পালনের উপযুক্ত কার্যনির্বাহী ক্ষমতা অর্পণ করাকে বোঝায়। তাহলে কর্তব্য পালনের উপযুক্ত কার্যনির্বাহী ক্ষমতা অর্পণ করাকে কি বোঝায়? ভার অর্পণ বোঝায়। ভার অর্পণ বোঝায় প্রতিটি কর্মীকে, মানে যারা কাজ করে, স্বাধীনভাবে, নির্বিঘ্নে এবং যথাযথভাবে কাজ করার অধিকার দিতে হয়। তাহলে প্রতিটি কর্মীকে কেমনভাবে কাজ করার অধিকার দিতে হবে? স্বাধীনভাবে কাজ করার এবং নির্বিঘ্নে কাজ করার অধিকার দিতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তা তার কর্তৃত্ব এবং ক্ষমতার একাংশ তার অধস্তন কর্মীকে অর্পণ করেন। আবার অধস্তন কর্মী তার ঊর্ধ্বস্তন কর্মকর্তার নিকট কাজের কৈফিয়ত দিতে বাধ্য থাকেন। উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে এই দুটি ভিন্নমুখী প্রবাহ অব্যাহত থাকলে সংগঠন সফল হবে। কেউ কারোর কাজের যে জবাবদিহিতা যদি না করা হয়, তাহলে কিন্তু সংগঠনটা থাকবে না। সংগঠন না থাকলে ব্যবসা করা পসিবল না। আর ব্যবসা যদি না হয়, তাহলে তো অবশ্যই ব্যবসায় লস হবে। সেই জন্য সাংগঠনিকটা খুবই প্রয়োজন। সাংগঠনিক কাজের একটি তালিকা তৈরি করো। 4.4 মোট, গড়, প্রান্তিক উৎপাদন কেমন হয়? মোট বলতে মোট, গড় বলতে মনে করো 10 জন লোক আছে, 10 জনের এক একজনের এক এক রকম বেতন আছে, সেটা গড় গড়া যদি করি, সেটা 10 জনের যেটা গড় গড়া যেটা বের করি, সেই বেতনটাকে বোঝায়। প্রান্তিক উৎপাদন দেখি, প্রান্তিক টোটাল অ্যাভারেজ অ্যান্ড মার্জিনাল প্রোডাকশন। কমলবাবু তার 1 বিঘা জমিতে 10 জন শ্রমিক নিয়োগ করে 600 কুইন্টাল গম উৎপাদন করেন। একটু বোঝো। কমলবাবু তার কমলবাবু রয়েছে, তার 1 বিঘা জমিতে 10 জন শ্রমিক নিয়োগ করে সেখানে 600 কুইন্টাল গম উৎপাদন করে। 10 জন শ্রমিক মিলে সম্পূর্ণ করে কাজ। এখানে গড়ে শ্রমিক প্রতি 60 কুইন্টাল গম উৎপাদন করে। শ্রমিক প্রতি এই 60 কুইন্টাল গম উৎপাদনকে গড় উৎপাদন বলা হয়। তাহলে গড় উৎপাদন কেমন হয় বুঝতে পেরেছো? 10 জন মিলে যা কাজ করেছে, সেটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই, তাহলে সেটা হচ্ছে গড় উৎপাদন হয়ে যাবে। ক্লিয়ার? মনে করো 10 জনের বেতন 10 রকম, 10 জনের বেতন যোগ করবো, করে যদি 10 দিয়ে ভাগ দিই, সেটা হচ্ছে গড়। গড় কি হবে? উৎপাদন হয়ে যাবে, বা গড় আয় হয়ে যাবে। পরের মৌসুমে 11 জন শ্রমিক নিয়োগ করে 655 কুইন্টাল গম উৎপাদন হয়। এখানে গত বছরের তুলনায় উৎপাদন বৃদ্ধি পায় 55 কুইন্টাল। এই 655 থেকে 600 যদি বাদ দেওয়া হয়, 55 কুইন্টাল গম উৎপাদনকে প্রান্তিক উৎপাদন বলে। তাহলে প্রান্তিক উৎপাদনটা কেমন হয় বুঝতে পেরেছো? প্রান্তিক উৎপাদন সবসময় হয় কেমন? মনে করো প্রথম 10 জন শ্রমিক করলে 600 কুইন্টাল, গড় গাড়া করে 60 কুইন্টাল। আর পরে হচ্ছে 11 জন শ্রমিক কাজ করে 655 কুইন্টাল গম উৎপন্ন করে। তার মানে 11 জনে মিলে 655। এখানে 10 জন মিলে যা করেছে, এখানে 11 জন তার চেয়ে একটু বেশি করতে হবে। 55 কুইন্টাল করে, 55 কুইন্টাল বেশি ছিল। এই 655 ভিতরে যদি 600 বাদ দিস, এই 55 হয়। ওই 55টাকে বলা হয় প্রান্তিক উৎপাদন। অতিরিক্ত একজন 11তম শ্রমিক নিয়োগ করায় উৎপাদন বাড়ল 55 কুইন্টাল।
11তম শ্রমিক হলো প্রান্তিক শ্রমিক। তাহলে 11তম শ্রমিকটাকে আমরা কি ধরে নেব? প্রান্তিক শ্রমিক ধরব। আর বাকি যেগুলো থাকে সেগুলো গড় উৎপাদন বলবো। প্রান্তিক শ্রমিকের উৎপাদন হলো 55 কুইন্টাল। আমরা যেটা পালাম 55 কুইন্টাল। তাহলে এখানে 600 কুইন্টাল হচ্ছে 10 জন শ্রমিকের মোট উৎপাদন, আর 60 কুইন্টাল হচ্ছে শ্রম প্রতি মানে গড় উৎপাদন হয়েছে, আর 55 কুইন্টাল হচ্ছে 11তম শ্রমিকের প্রান্তিক উৎপাদন। তাহলে মোট গড় এবং প্রান্তিক উৎপাদন ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মাধ্যমে ব্যাখ্যা করা যায়। তাহলে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মাধ্যমে ব্যাখ্যা করা যায়। মোট আছে, গড় আছে এবং প্রান্তিক উৎপাদনকে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন, ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদনের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। তো এখানে দেখো ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রম হ্রাসমান ক্রমে কমতে থাকে সেই প্রান্তিক উৎপাদন বিধি, যেমন ল অফ ডাইমিনিশিং মার্জিনাল রিটার্নস। উৎপাদন প্রক্রিয়া, উৎপাদন কৌশল অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণ বৃদ্ধির ফলে মোট উৎপাদন প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হারে বাড়ে। এক পর্যায়ে উপকরণটি আরও বাড়ালো মোট উৎপাদন ক্রম হ্রাসমান হারে বাড়ে, ফলে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে। সাধারণত কৃষিকাজে বা কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করতে গেলে এই বিধিটি কার্যকর। উল্লেখ্য, প্রথম দিকে উপকরণ বাড়ানোর তুলনায় উৎপাদন বেশি হারে বাড়তে পারে। মনে করি আমাদের ভূমি ও শ্রম দুটি উপকরণ। মনে করি আমাদের ভূমিও আছে, শ্রম, দুটি উপকরণ আছে। ভূমির পরিমাণ স্থির, কিন্তু প্রথমে শ্রমের পরিমাণ কম থাকায় প্রান্তিক শ্রম বৃদ্ধি পেলে প্রান্তিক শ্রমের জন্য পর্যাপ্ত ভূমি থাকে। এ কারণে প্রান্তিক শ্রমের বৃদ্ধির ফলে প্রান্তিক উৎপাদন বেশি হয়, অর্থাৎ উৎপাদন ক্রম বর্ধমান হারে বৃদ্ধি পায়, মানে জিনিসপত্র সেটা আরো বৃদ্ধি পাচ্ছে, কিন্তু উৎপাদন মানে তৈরি যেসব ফসল উৎপাদন করা আছে সেটা বাড়ানোর জন্য ক্রমাগত বেশি পরিমাণ শ্রম নিয়োগ করতে হয়। একটি পর্যায়ে এসে ভূমির তুলনায় শ্রম অনেক বেশি হওয়ায় শ্রমের প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে। এর কারণ হলো অতিরিক্ত শ্রম নিয়োগ করার প্রতি একক শ্রমের জন্য ভূমি কম থাকে, ফলে মোট উৎপাদন ক্রম হ্রাসমান হারে বাড়ে। মোট যে উৎপাদন রয়েছে সেটা ক্রম হ্রাসমান মানে অল্প অল্প করে হারে বাড়তে থাকে, মানে ক্রম হ্রাসমান মানে কমতে থাকে, এদিকে কমার হারটা বাড়তে থাকে। একে বলে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তাহলে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কাকে বলে, এই সূত্রটা বা এই সংজ্ঞাটা পড়তে পারো। নিম্নের সূচি ও চিত্রের মাধ্যমে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা করা যায়। দেখো সূচি দেওয়া হয়েছে। ক্রম হ্রাসমান, ক্রম মানে পরপর, হ্রাস মানে কমতে থাকা, প্রান্তিক উৎপাদন বিধি। প্রান্তিক উৎপাদন বিধি বলতে কি, গড়গড়ায় যেটা আমরা উৎপাদন করি তার চেয়ে বেশি উৎপাদন হলে সেটা প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। যেমন ভূমির পরিমাণ স্থিরই রয়েছে 1 হেক্টর 1 হেক্টর, এগুলো সব জমির পরিমাণ 1 হেক্টর করে স্থির রয়েছে। শ্রম উপকরণ শ্রমিকের শ্রম ঘন্টা, শ্রম উপকরণ বা শ্রমিকের শ্রম ঘন্টা, মন করে 1 ঘন্টা কাজ করলো শ্রম। উপকরণ সংমিশ্রণ ছিল এ। মোট উৎপাদন হয়েছে 10 কুইন্টাল, প্রান্তিক উৎপাদন হয়েছে 10 কুইন্টাল, গড় উৎপাদন হয়েছে 10। একজন যেহেতু ছিল, এবার 1 হেক্টর জমিতে 2 জন শ্রমিক রয়েছে, উপকরণ সংমিশ্রণ বি হয়েছে, মোট উৎপাদন হয়েছে 24, তাহলে প্রান্তিক উৎপাদন হয়েছে 14। এখান থেকে মানে 10 থেকে 24 যখন বাদ দিয়েছি তখন 24 থেকে যখন 10 বাদ দেওয়া আছে তখন হয়েছে 14 কুইন্টাল বেশি হয়েছে। এই বেশিটাকে বলা হয় প্রান্তিক উৎপাদন। আর গড় উৎপাদন বলতে 2 দিয়ে যদি আমরা, মানে শ্রমিক ছিল 2 জন, বাট সেখানে যদি হচ্ছে এই গড় উৎপাদন হচ্ছে 2 জনকে যদি মোট উৎপাদন হয় 24 কে যদি 2 দিয়ে ভাগ দিই সেটা চলে আসে 12। এবার জমির পরিমাণ 1 হেক্টরই ছিল, কিন্তু দেখো 3 জন শ্রমিক হয়েছে এবং উপকরণ বা সংমিশ্রণ হয়েছে সি, উৎপাদন বাড়িয়েছে, তার মানে মোট উৎপাদন কুইন্টাল হয়েছে 36 কুইন্টাল। তাহলে হচ্ছে 24 থেকে 36 যদি বাদ দিই তাহলে কত কুইন্টাল বাড়িয়েছে, 12 কুইন্টাল যেহেতু বেড়ে গিয়েছে, এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। যদি বেড়ে গেলে
প্রান্তিক উৎপাদন। আগের থেকে পরেরটা যতটুকু বাড়িয়েছে বিয়োগ করলে সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। আর গড় উৎপাদন বলতে এখানে কয়জন শ্রমিক ছিল? 3 জন। আর মোট উৎপাদনে 36, তাহলে 3 বারং কত হচ্ছে? 36, 12 কুইন্টাল। গড় উৎপাদন হচ্ছে 12 কুইন্টাল। এবার সাইড যখন ছিল ডি, তাহলে বাইরে 46 হয়েছে, বাইরে টোটাল আমার 10 কুইন্টাল বাইরেছে, এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। এবার সাইড দিয়ে যদি 46কে ভাগ করি কত আসে? 11.5। এক হেক্টর জমিতে 5 জন শ্রমিক হয়েছে, তখন হচ্ছে মোট উৎপাদন হয়েছে 54 বাইরেছে। আর 54 ভিতরে যদি 46 বাদ দিই তাহলে বাড়ছে আমরা 8, তো 8 কুইন্টাল হচ্ছে প্রান্তিক উৎপাদন বিধি। তো প্রান্তিক উৎপাদন পাইছে, এবং এই 54কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে হয় 10.8, এটা হচ্ছে গড় উৎপাদন। প্রান্তিক আর গড়টা বুঝতে পারছ। এবার শ্রম ছিল 6 জন, উপকরণ ছিল এফ, আর এখানে দেখো কত বেড়েছে? 60। মোট উৎপাদনের 60, 6 দিয়ে যদি 60কে ভাগ করি তাহলে কত আসে? গড় উৎপাদন পেয়ে যাবা। এবার 60-এর ভিতরে আগের যে মোট উৎপাদন ছিল এবং বর্তমানে মোট উৎপাদন বিয়োগ করলে হয়ে যায় আমার, সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। 7 জন শ্রমিক ছিল, এখন হয়ে গেছে উপকরণ চি, আবার 60 কুইন্টালে উৎপাদন হয়েছে, তাহলে 60-এর ভিতরে 60 বলে কত হচ্ছে? 0 কুইন্টাল। এখানে তাহলে প্রান্তিক উৎপাদন হচ্ছে 0। আর এখানে গড় উৎপাদন হচ্ছে কত? 8.57 গড় উৎপাদন। 8 জন শ্রমিক ছিল, এইচ উপকরণ ছিল, আরো কমেছে। প্রান্তিক মানে মোট উৎপাদন তো যেহেতু কমেছে, প্রান্তিক উৎপাদন আরো ক্রম হ্রাসমান হারে কমতে থাকছে, ক্রম হ্রাসমান বৃদ্ধি পাচ্ছে মানে বাড়ছে, তার মানে আরো কমছে, যখনই কমবে। আর এটা তখন হচ্ছে 8 দিয়ে যদি আমরা যেটা মোট উৎপাদন হয়েছে ভাগ দিই, মোট জন দিয়ে মোট উৎপাদনকে ভাগ করলে চলে আসে কত? 7। এই হারে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধিটা বোঝা যায় বা চেনা যায়। উক্ত সূচি থেকে মোট উৎপাদন, আমরা মোট উৎপাদন দেখলাম, গড় উৎপাদন দেখলাম, প্রান্তিক উৎপাদন সম্পর্কে ব্যাখ্যা করা যায়। মোট উৎপাদন হইলো কিভাবে? দেখো, মোট উৎপাদন একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করে একটা নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্টভাবে একটা সময় রয়েছে, আর নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তাকে, তার মোট পরিমাণকে মোট উৎপাদন বলে। তাহলে মোট পরিমাণকে কি বলা হয়? মোট উৎপাদন। তাহলে মোট উৎপাদন কাকে বলে? একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তাকে মোট মোট পরিমাণকে মোট উৎপাদন বলে। তাকে কি বলে? মোট উৎপাদন বলে। কি বলা হয়? মোট উৎপাদন। এখানে ভূমির পরিমাণ স্থির ধরে শুধুমাত্র শ্রম উপকরণ ব্যবহার করে, এখানে ভূমির পরিমাণ স্থির ধরে, ভূমির যে পরিমাণ ছিল সেটা স্থির ধরে শুধুমাত্র শ্রম উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য উৎপাদন করা হয় তাকে মোট উৎপাদন বলে। তাহলে মোট উৎপাদন এইভাবে বলে, ভূমির পরিমাণ স্থির ধরে রেখেছিলাম শুধুমাত্র শ্রম উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য উৎপাদন করা হয় তাকে মোট উৎপাদন বলে। আবার আর একটা প্রশ্ন, ভূমির পরিমাণ স্থির ধরে শুধুমাত্র শ্রম উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য উৎপাদন করা হয় তাকে কি বলে? মোট উৎপাদনও বলে। উক্ত সারণী, সারণী বলতে আমরা ছককে বুঝি, যেটা হচ্ছে টেবিল বলা হয়। এই যে এটা নিম্নোক্ত মানে নিচে, মোট উৎপাদন, মোট উৎপাদন বলতে তো বোঝি যেটা উৎপাদন করা হয় বা তৈরি হয়, রেখাটি অঙ্কন করা যায়। মোট উৎপাদন রেখার অঙ্কনটা একটু দেখি। বিভিন্ন উপকরণ নিয়োগ দ্বারা যে উৎপাদন পাওয়া যায় তাকে মোট উৎপাদন বলে। এটা আবার মোট উৎপাদন কাকে বলে এটা সংজ্ঞা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসেবে রাখতে পারো, কারণ মোট উৎপাদন কাকে বলে এটা লিখতে পারো। বিভিন্ন উপকরণ নিয়োগ দ্বারা যে উৎপাদন পাওয়া যায় তাকে মোট উৎপাদন বলে। আবার দেখো, বিভিন্ন উপকরণ নিয়োগের দ্বারা যে উৎপাদন পাওয়া যায় তাকে কি বলে? মোট উৎপাদন। তো শ্রমের নিয়োগ, যখন শ্রম 1 ছিল তখন মোট উৎপাদন ছিল 10, শ্রম বাইরে যখন 10 হয়ে এলো তখন মোট উৎপাদন হলো 20, শ্রম বাইরে যখন 3 শ্রমিক বাইরে যখন 3 হয়ে এলো তখন মোট উৎপাদন হলো 30, শ্রমিক বাইরে যখন 4 জন হয়ে এলো তখন মোট উৎপাদন 40 কুইন্টাল, শ্রমিক বাইরে যখন 5 হলো তো মোট কুইন্টাল 50, শ্রমিক বাইরে যখন 60 হলো তো মোট কুইন্টাল 60, আর শ্রমিক বাইরে যখন 7 হয়েছে কিন্তু আরো কমা শুরু হয়েছে। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছ টিপি,
উক্ত চিত্র থেকে দেখা যায় যে শ্রমের পরিমাণ যখন 7 শ্রম ঘন্টা তখন মোট উৎপাদন সর্বোচ্চ হয়। শ্রমের পরিমাণ যখন 7 শ্রম ঘন্টা তখন মোট উৎপাদন হয় সর্বোচ্চ। তাহলে মোট উৎপাদন কেমন হয়ে গেল? সর্বোচ্চ, মানে সবচেয়ে বেশি হয়েছিল। এবার দেখো, অর্থাৎ 60 কুইন্টাল, এরপর শ্রমের পরিমাণ আরো বাড়লো, মোট উৎপাদন কমতে থাকে। আমরা যেখানে দেখলাম শ্রমের পরিমাণটা বাড়ছিল কিন্তু মোট উৎপাদন আরো কমতে থাকছিল। কমতে থাকায় গড় উৎপাদনটা একটু বলি। গড় উৎপাদন মোট শ্রম ঘন্টা বা শ্রমিকের পরিমাণ আর যেটা মোট উৎপাদন হয়েছিল সেটা দিয়ে ভাগ করলে গড়টা বেরিয়ে চলে আসে। মোট উৎপাদনের পরিমাণকে মোট উপকরণ বা উপাদান বা শ্রমিক দ্বারা ভাগ করলে গড় উৎপাদন পাওয়া যায়। তাহলে মোট উৎপাদনের পরিমাণকে মোট উপকরণ বা উপাদান বা শ্রমিক দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? মোট বা গড় উৎপাদন পাওয়া যায়। এখানে আমরা অন্য উপকরণে স্থির রেখে উপকরণ হিসেবে শ্রমকে নিয়েছি। অন্য উপকরণ নিয়েও গড় উৎপাদন বের করা যায়। গড় উৎপাদনের যে সংজ্ঞা আছে সেটা দেখো, মোট উৎপাদন বাই মোট শ্রম উপকরণ। তাহলে গড়ের সূত্রটা অবশ্যই মেমোরাইজ করবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে দিলাম। গড় উৎপাদনের, তাহলে দেখো গড় উৎপাদন যে সূত্রটা আছে, মোট উৎপাদন, মোট যা উৎপাদন হয়েছে, মোট শ্রম উপকরণ, মোট শ্রমের যে উপকরণ সেটা। প্রান্তিক উৎপাদন, এটা তো বোঝে প্রান্তিক উৎপাদন কেমন হয়। এক একক উৎপাদনের উপকরণ পরিবর্তনে শ্রম বা মূলধনের ফলে উৎপাদন যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। তো প্রান্তিক উৎপাদনটা কেমন পাইছিলাম? মনে করো প্রথম একজন শ্রমিক ছিল, উৎপাদন হলে মোট হচ্ছে কত? 60। কথার কথা বলি, যদি মনে করো 5 হয়, তাহলে একজন শ্রমিক ছিল, মোট উৎপাদন হইলো মনে করো 3 কুইন্টাল। তাহলে এখানে পাই গেলাম 3 হচ্ছে গড়, মানে মোট কি হবে? প্রান্তিক উৎপাদন হবে। মোট যেটা হলো ওইটা প্রান্তিক উৎপাদনই হবে। এবার একটু ভাবো, শ্রমিক বাড়ি আমি একবারে নিচ্ছি 3 জন, মোট উৎপাদন হয়ে গেছে মন করো 12 জন, 12 কুইন্টাল, 12 কুইন্টাল উৎপাদন হয়ে গিয়েছে, শ্রমিক ছিল 3 জন। এবার এর আগে হচ্ছে কত জনে পেলাম? 3 কুইন্টাল বেশি পেলাম। তো 3 কুইন্টাল হয়ে গেলে আর বর্তমানে হয়েছে 12 কুইন্টাল। 12-এর ভিতর যখন আমি 3 বাদ দিচ্ছি তাহলে কত হচ্ছে? 9 কুইন্টাল বেশি আছে। যেটা বেশি হবে সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। ক্লিয়ার? শ্রম ব্যবহার করলে শ্রম ব্যবহার করলে শ্রমের বা মূলধন ব্যবহার করলে মূলধনের প্রান্তিক উৎপাদন বলবো। শ্রম ব্যবহার করলে শ্রমের বা মূলধন ব্যবহার করলে মূলধনের প্রান্তিক উৎপাদন বলবো। তাহলে কি বলবো? মূলধনের প্রান্তিক উৎপাদন বলবো। অর্থাৎ এক একক মূলধন বা এক একক শ্রম বা একজন শ্রমিক বৃদ্ধির ফলে মোট উৎপাদনে যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। এক একক মূলধন বা এক একক শ্রম বা একজন শ্রমিক বৃদ্ধির ফলে মোট উৎপাদনে যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। মানে একক মূলধন বৃদ্ধি পেয়েছে অথবা একক শ্রমিক বৃদ্ধি পেয়েছে অথবা একজন শ্রমিক আসছে, প্রতিবার বৃদ্ধি পাচ্ছে, সে বৃদ্ধি পাওয়ার মোট উৎপাদনে যে পরিবর্তনটা হচ্ছে সেটাকে আমরা বলতে পারি প্রান্তিক উৎপাদন বলতে পারি। আবার এক একক মূলধন বা এক একক শ্রম বা একজন শ্রমিক বৃদ্ধির ফলে মোট উৎপাদন যে পরিবর্তন হয় তাকে কি বলে? প্রান্তিক উৎপাদন বলে। 50 নম্বর পৃষ্ঠার সূচি থেকে দেখা যায় শ্রম উপকরণ 1 থেকে বৃদ্ধি পেয়ে 2 শ্রম ঘন্টা হলে মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে 10 থেকে 24 কুইন্টাল হয়ে গেল। এখানে প্রান্তিক উৎপাদন হচ্ছে 24-এর ভিতরে যখন আমরা 10 বাদ দিলে বর্তমানে মোট উৎপাদন আর আগের উৎপাদনটা বিয়োগ করলে হয়ে যায় 14 কুইন্টাল। এই 14 কুইন্টালই হচ্ছে সেটা কি? প্রান্তিক উৎপাদন। একইভাবে শ্রম উপকরণ নিয়োগ 3 শ্রম ঘন্টাতে বৃদ্ধি করলে মোট উৎপাদনের হারে দাঁড়ায় 36 কুইন্টাল। এবারে 36-এর ভিতরে সে আগে 24 বাদ দিলে কথায় 12 কুইন্টালে 12 কুইন্টালটাই হচ্ছে প্রান্তিক উৎপাদন। গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক। গড়ের উৎপাদন আর প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্কটা একটু ভালো করে দেখি। উক্ত সারণীর ভিত্তিতে গড় ও প্রান্তিক উৎপাদন নিম্নোক্ত চিত্রের মাধ্যমে দেখানো যায়। এটা গড় ও প্রান্তিক উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন।
শ্রম, নিচেটা শ্রম চার্জ 1 জন 2 3 4 5 6 শ্রমের পরিমাণ বাড়ছিল। বাড়ার কারণে এখানে দেখো এমপি মার্জিনাল প্রোডাকশন মানে প্রান্তিক উৎপাদন, আর এপি অ্যাভারেজ প্রোডাকশন মানে গড় উৎপাদন। মার্জিনাল প্রোডাকশন মানে প্রান্তিক উৎপাদন, এটা হচ্ছে প্রান্তিক। মার্জিনাল প্রোডাকশন মানে প্রান্তিক উৎপাদন, এপিতে অ্যাভারেজ প্রোডাকশন মানে গড় উৎপাদন। প্রান্তিক উৎপাদন দেখো কত, 3 ছিল, 6 বেড়ে এলো, 9 বেড়ে এলো, 10 বাড়ছে। 10 থেকে একবারে আমাদের কি হলো, মোট উৎপাদন বেড়ে এলো কোনটায়, এই যে মোট উৎপাদন কত, 10 থেকে 12 গিয়েছে মনে করো। তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ গড় উৎপাদন হলো আমাদের এইটা 12। আর এখানে যখন ছিল তখন বাইরের কথা 14, এটা হচ্ছে মার্জিনাল। আসলে কেমন হয়েছে দেখেছে চিত্রটা, মোট উৎপাদনও বেড়েছে, গড় উৎপাদনও বাড়ে। প্রান্তিক উৎপাদন যদি বাড়ে অবশ্যই গড় উৎপাদনও বেড়ে যায়। চিত্রে ও এক্স অক্ষে শ্রমের পরিমাণ, ও এক্স অক্ষে গড় ও প্রান্তিক উৎপাদন নির্দেশ করে। এপি গড় উৎপাদন রেখা এবং এমপি প্রান্তিক উৎপাদন রেখা নির্দেশ করে। নিম্নে গড় ও প্রান্তিক উৎপাদন সম্পর্কে ব্যাখ্যা করা। তো প্রান্তিক উৎপাদন বাড়তে থাকলে গড় উৎপাদন বাড়তে থাকে, তার মানে প্রান্তিক উৎপাদন বাড়তে থাকলে গড় উৎপাদন কি হবে, বাড়তে থাকবে। তাহলে সময়কে সম্পর্ক বিদ্যমান। প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের চেয়ে বেশি থাকে তখন গড় উৎপাদন বাড়ে। প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের চেয়ে বেশি থাকে তখন গড় উৎপাদন বাড়ে, বেশি থাকলে তো বাড়বেই। এজন্য প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদন রেখার উপর থাকে। এজন্য প্রান্তিক উৎপাদন রেখা সবসময় গড় উৎপাদন রেখার উপরে থাকবে। কেন বলি, মনে করো প্রথম মানে এর আগে হয়েছে 24 কুইন্টাল বেড়ে এলো, এখন হয়ে গেছে 36 কুইন্টাল। তাহলে মানে এখানে আমার প্রান্তিক উৎপাদন হবে 36 কুইন্টালের ভিতর 24 কুইন্টাল বাদ দিলে হয়ে যায় কত, 12 কুইন্টাল পাই যাচ্ছে, তাই না? কিন্তু এবার গড় গড়াজাত বলি, মনে করো 4 জন ছিল, 4 বারং 4 নাম 36, তাহলে 9। সবসময় প্রান্তিক উৎপাদনটা বাড়বে এবং গড় উৎপাদনটা বাড়বে, ঠিক আছে, উপরে থাকবে, আর মোট উৎপাদনটা সবসময় নিচে থাকবে, সেটা বলা হয়েছে। চিত্রে শ্রমের নিয়োগ 2 শ্রম ঘন্টা হলে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি হয়। যখন গড় উৎপাদনের উপরে থাকে এবং কমতে থাকে তখন গড় উৎপাদন কম হারে বাড়ে। প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের উপরে থাকে, প্রান্তিক উৎপাদন সবসময় গড় উৎপাদনের উপরে থাকে এবং কমতে থাকে, তখন গড় উৎপাদনও কম হারে বাড়ে। সময়কে সম্পর্ক মিলে কমতে থাকলে গড় উৎপাদনও কম হারে কমতে থাকে। এই অবস্থায় কিছুদূর পর্যন্ত গড় উৎপাদন রেখা প্রান্তিক উৎপাদন রেখার নিচে থাকে এবং বাড়তে থাকে। চিত্রে শ্রমের নিয়োগ 5 শ্রম ঘন্টা হলো গড় উৎপাদন। প্রান্তিক উৎপাদনের চেয়ে বেশি হলে তা কমেছে, কিন্তু শ্রমের ব্যবহার 3 শ্রম ঘন্টা হলে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদন পরস্পর সমান হয়েছে। এরপর থেকে গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন উভয় হ্রাস পেতে থাকে এবং প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে কম থাকে। 3 নম্বর হচ্ছে গড় উৎপাদন যখন সবচেয়ে বেশি প্রান্তিক উৎপাদন রেখা তখন গড় উৎপাদন রেখার সর্বোচ্চ বিন্দুকে ছেদ করে। তাহলে গড় উৎপাদন যখন সবচেয়ে বেশি হয়, যখন গড় উৎপাদন সবচেয়ে বেশি তখন প্রান্তিক উৎপাদন এখন গড় উৎপাদন রেখার সর্বোচ্চ উপরে বিন্দুতে সর্বোচ্চ বিন্দুতে ছেদ করে, এটা নিয়ম। গড় উৎপাদন সর্বোচ্চ বিন্দুতে দেখো গড় উৎপাদনের সর্বোচ্চ বিন্দুতে গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন সমান হয়। তাহলে গড় উৎপাদন সর্বোচ্চ বিন্দুতে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন সবসময় সমান হয়। চিত্রে শ্রম উপকরণ 3 শ্রম ঘন্টা নিয়োগ স্তরে ই বিন্দুতে গড় ও প্রান্তিক উৎপাদন সমান। আসলে এই যে ই বিন্দুতে প্রান্তিক উৎপাদন সমান, একবার না একবার সমান হবে। প্রান্তিক উৎপাদন সবসময় উপরে থাকে, গড় উৎপাদনটা সবসময় নিচে থাকে, এটা মনে রাখতে হবে। উৎপাদন ব্যয়, কস্ট অফ প্রোডাকশন। কোনো কিছু তৈরি করতে বা উৎপাদন করার জন্য কি হয়, কস্ট অফ প্রোডাকশন, উৎপাদন ব্যয় করতে হয়। রাজশাহীর নুরু মিয়া 2 একর জমিতে লিচু বাগান করেছে। 2 একর বলতে 6 বিঘা জমিতে। বাগানে প্রায় 100টি লিচু গাছ আছে। কয়টি? 100টি। বাগানে কয়টি লিচু গাছ আছে? 100টি। কয় একর জমিতে নুরু মিয়া বাগান করেছে? 2 একর জমিতে। বছর বিভিন্ন ধরনের উপকরণ বাবদ 20,000 টাকা ব্যয় হয়। বিভিন্ন উপকরণ বাবদ সে কয় হাজার টাকা ব্যয়, এখানে নুরু মিয়া 20,000 টাকা। লিচুর ফলন ভালো হয়। নুরু মিয়া ও তার ছেলে ঘুম ও আরাম ত্যাগ করে বাদুড় ও অন্যান্য পাখির উপদ্রব থেকে বাগানকে রক্ষা করেন। এই লিচু বাগানের জন্য 2 ধরনের খরচ হয়।
তাহলে লিচু বাগানের জন্য তাদের কয় ধরনের খরচ হয়? 2 ধরনের খরচ হয়। 1 নাম্বার উপকরণ বাবদ ব্যয়, অর্থাৎ আর্থিক উৎপাদন ব্যয় হয়। একটা উপকরণ বাবদ ব্যয় বা উৎপাদন ব্যয় হয়। উপকরণ বাবদ ব্যয় বলতে সেসব জিনিস কেনার জন্য আর্থিক উৎপাদন ব্যয় হয়। 2 নাম্বার হয় ঘুম ও আরাম ত্যাগের মানবিক কষ্ট। 2 ধরনের ব্যয় করে। প্রকৃত উৎপাদন ব্যয়ের পরিমাণ করতে হলে, মানে প্রকৃত উৎপাদন ব্যয় পরিমাপ করতে হলে এই 2 ধরনের ব্যয়কে বিবেচনা নিতে হবে। কয় ধরনের ব্যয়কে? 2 ধরনের। এদের সমষ্টিকে প্রকৃত উৎপাদন ব্যয় বলে। এদের সমষ্টিকে আমরা কি বলি? প্রকৃত উৎপাদন ব্যয় পরিমাপ করতে হলে এই 2 ধরনের ব্যয়কে বিবেচনা নিতে হয়। কয় ধরনের ব্যয়কে? 2 ধরনের। এদের সমষ্টিকে কি বলা হয়? প্রকৃত উৎপাদন ব্যয় বলে। প্রকাশ্য অপ্রকাশ্য ব্যয়, এক্সপ্লিসিট অ্যান্ড ইমপ্লিসিট কস্ট। প্রকাশ্য অপ্রকাশ্য ব্যয়, এক্সপ্লিসিট অ্যান্ড ইমপ্লিসিট কস্ট। কোনো উৎপাদনী প্রতিষ্ঠান ভাড়া বা উপকরণ, উপকরণ বলতে যে কোনো জিনিস, একটা ফসল উৎপাদন করতে তার উপকরণ লাগে, যেমন সার লাগে, পানি সেচ লাগে। কোনো উৎপাদনী প্রতিষ্ঠান ভাড়া বা উপকরণ বা শ্রম শক্তি ক্রয়ের জন্য দৃশ্যমান যে ব্যয় করেন এদের সমষ্টিকে প্রকাশ্য ব্যয় বলে। এদের সমষ্টিকে কি বলা হয়? প্রকাশ্য ব্যয়। মানে কোনো উৎপাদনী প্রতিষ্ঠান যেমন ভাড়া বা উপকরণ বা শ্রম শক্তি ক্রয়ের জন্য দৃশ্যমান যে ব্যয় করেন তাদেরকে কি বলে? প্রকাশ্য ব্যয় বলে। তাদের সমষ্টিকে কি বলে? প্রকাশ্য ব্যয় বলে। যেমন উৎপাদনী প্রতিষ্ঠান বা ফার্মে কর্মরত মানুষের বেতন ও ভাতাদি, কাঁচামাল, মাধ্যমিক দ্রব্য ক্রয়ের জন্য ব্যয়, বিভিন্ন ধরনের স্থির ব্যয় যেমন বাড়ি ভাড়া, মূলধনের সুদ ইত্যাদি। অপ্রকাশ্য ব্যয় বলতে কি বোঝায় একটু শোনো। অপ্রকাশ্য ব্যয় বলতে উদ্যোক্তারা, মানে যারা উদ্যোগ গ্রহণ করে বা যারা মালিক, নিজের শ্রমের মূল্য, অন্যান্য ব্যয়, স্বনিয়োজিত সম্পদের খরচ, যেমন নিজের বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠান, কারখানা স্থাপন, অফিস বানানো ইত্যাদি প্রকাশ করে। তাহলে এটা হচ্ছে অপ্রকাশ্য ব্যয় বলতে এইগুলোকে বোঝায়। মনে করেন নিজে যা করবে সেটা সম্পূর্ণ, যে মালিক রয়েছে সে সম্পূর্ণ নিজের কাজ নিজে করে, নিজের জমিতে করা, নিজের বাড়িতে করা, নিজের অফিস নিজের বানানো, সবকিছু নিজের প্রতিষ্ঠানে বা সব নিজের জায়গাতে যদি করে তাহলে মন করে সেটা অপ্রকাশ্য ব্যয় হয়। এ ধরনের ব্যয় ফার্মের হিসাব বইয়ে থাকে না। যেমন ব্যক্তি মালিকানাধীন ফার্মের ক্ষেত্রে ব্যক্তি নিজের বেতন পৃথকভাবে হিসাব না করে মুনাফাকে তার সেবায় পারিশ্রমিক হিসেবে গণনা করে। এক্ষেত্রে মালিকের যে কোনো রকমের ভাতাদি অপ্রকাশ্য ব্যয় হিসেবে গণ্য হয়। মনে করো একটা প্রতিষ্ঠান করা হয়েছে বা ফার্ম, কৃষি ফার্ম তৈরি করা হয়েছে, তার ভিতরে মুরগি, হাঁস মুরগি বা মাছ চাষ করা আছে। সেখানে যদি মাছ চাষ করার জন্য নিজের যদি পুকুর হয় আর ফার্মে যা যা শ্রমিক লাগে সম্পূর্ণ নিজের পরিবার এবং নিজেরাই যদি সম্পূর্ণ করে সেটা হচ্ছে অপ্রকাশ্য ব্যয় হয়। আর যদি ফার্মটা অন্য জমিতে করা হয় এবং শ্রমিক নিয়োগ করা হয়, শ্রমিকের যে বেতন দেওয়া লাগে, তারপর অন্য জমিতে যে টাকা দেওয়া লাগে, সেটা সম্পূর্ণ হচ্ছে প্রকাশ্য ব্যয় হিসেবে ধরা হয়। তাহলে প্রকাশ্য আর অপ্রকাশ্যর ভিতর পার্থক্য বুঝতে পেরেছ? 4.8 ব্যক্তিগত সামাজিক ব্যয়, ব্যক্তিগত ব্যয় এবং সামাজিক ব্যয়, পার্সোনাল অ্যান্ড সোশ্যাল কস্ট। উপরে আমরা আর্থিক উৎপাদন ব্যয়, প্রকৃত উৎপাদন ব্যয়, প্রকাশ্য অপ্রকাশ্য ব্যয়ের ধারণা পেয়েছি। এবার আমরা ব্যক্তিগত সামাজিক ব্যয় সম্পর্কে জানব। কোনো ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান বিভিন্ন সম্পদ বা উপকরণ ক্রয়ের জন্য সরাসরি যে পরিমাণ আর্থিক ব্যয় এবং অপর অপ্রকাশ্য ব্যয় করে এদের সমষ্টিকে ব্যক্তিগত ব্যয় বলে। এক কথায় উৎপাদনের সাথে জড়িত ব্যক্তি সব ধরনের প্রকাশ্য অপ্রকাশ্য ব্যয়ের যোগফল হচ্ছে ব্যক্তিগত ব্যয়। তাহলে দেখো, কোনো ফার্ম বা উৎপাদনী প্রতিষ্ঠান, কোনো একটা ফার্ম বা খামার উৎপাদনী প্রতিষ্ঠান মানে সেখানে কোনো কিছু উৎপাদন বা তৈরি করে বিভিন্ন সম্পদ বা উপকরণ ক্রয়ের জন্য, বিভিন্ন দেশের সম্পদ বা উপকরণ জিনিসপত্র প্রয়োজন সেটা ক্রয় মানে কেনার জন্য সরাসরি যে পরিমাণ আর্থিক ব্যয় করে, আর্থিক ব্যয় মানে টাকা খরচ করে এবং অপর অপ্রকাশ্য ব্যয় করে, এদেরকে সামষ্টিক ব্যক্তিগত ব্যয় বলে। কি বলা হয়? সামষ্টিক ব্যক্তিগত ব্যয় বলে।
এটা একটা সংজ্ঞা হয় এবং তার সাথে এদেরকে কি বলে, সামষ্টিক ব্যক্তিগত ব্যয় বলে। দুইটা প্রশ্ন পাচ্ছে। এক কথায় উৎপাদনের সাথে জড়িত ব্যক্তি সব ধরনের প্রকাশ্য অপ্রকাশ্য ব্যয়ের যোগফলই হচ্ছে ব্যক্তিগত ব্যয়। তাহলে উৎপাদনের সাথে জড়িত ব্যক্তির সব ধরনের প্রকাশ্য অপ্রকাশ্য ব্যয়ের যোগফলকে কি বলা হয়, ব্যক্তিগত ব্যয়। কি বলা হয়, ব্যক্তিগত ব্যয় বলা হয়। উৎপাদনের সাথে জড়িত ব্যক্তির সব ধরনের প্রকাশ্য অপ্রকাশ্য ব্যয়ের যোগফলকে কি বলা হয়, ব্যক্তিগত ব্যয় বলে। উৎপাদন বা ভোগ করতে গেলে উৎপাদন বা ভোগ প্রক্রিয়ার বাইরে সমাজের নানা ব্যক্তি অনেক সময় পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হন। তাদের ক্ষতিপূরণ দিতে গেলে যে মোট অর্থের প্রয়োজন পড়ে সেই পরিমাণ অর্থই হলো সামাজিক ব্যয়। মনে করো উৎপাদন বা ভোগ করতে গেলে উৎপাদন বা ভোগ প্রক্রিয়ার বাইরে সমাজের নানান ব্যক্তি অনেক সময় পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হন। তাদের ক্ষতিপূরণ দিতে গেলে যে মোট অর্থের প্রয়োজন পড়ে সেই পরিমাণ হচ্ছে সামাজিক ব্যয় বলে। সমাজের পেছনে ব্যয় করা হয়, এই জন্য বলা হয় সামাজিক ব্যয়। যেমন মোটর গাড়ির ধোঁয়া শহর এলাকায় বসবাসরত মানুষের শারীরিক ক্ষতি করে। এর জন্য সমাজকে স্বাস্থ্য চিকিৎসা বাবদ যে পরিমাণ ব্যয় বহন করতে হয় তাকে সামাজিক ব্যয় বলে। মনে করো মোটর গাড়ির ধোঁয়া শহর এলাকায় বসবাস করতে মানুষের শারীরিক ক্ষতি করে। এর জন্য সমাজকে স্বাস্থ্য ও চিকিৎসা বাবদ যে পরিমাণ ব্যয় বহন করতে হয় তাকে কি বলা হয়, সামাজিক ব্যয় বলে। এটা হয়। সামাজিক ব্যয়ে ব্যক্তিগত ব্যয় প্রতিফলিত হলেও ব্যক্তিগত ব্যয়ে সামাজিক ব্যয় প্রতিফলিত নাও হতে পারে। সামাজিক ব্যয় সমাজের প্রতি যা খরচ করা হয় সেটা সামাজিক ব্যয়। ব্যক্তিগত ব্যয় ব্যক্তির প্রতি নিজের প্রতি যা খরচ করা হয় সেটা ব্যক্তিগত ব্যয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকলেও তা সাধারণ ব্যক্তিগত ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত হয় না, সেটা সমাজের ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত হয়ে থাকে। কাজ একটি উৎপাদনী প্রতিষ্ঠানে প্রকাশ্য অপ্রকাশ্য ব্যয়ের ধারণা জানা কেন গুরুত্বপূর্ণ, দলগতভাবে আলোচনা করে শ্রেণীতে উপস্থাপন করো। সংক্ষিপ্ত প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্নটা পড়ি, কি চেয়েছে একটু দেখি। উৎপাদন ও উপকরণ বলতে কি বোঝায়, উৎপাদন কাকে বলে এবং উপকরণ কাকে বলে সেটা লিখলে হবে। তো দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 1 নম্বর উত্তর হচ্ছে উৎপাদন। তো ফার্স্ট আমরা উৎপাদনটা দেখি। উৎপাদন বা শিল্পজাত পণ্য। উৎপাদন বলতে ব্যবহার বা বিক্রি করার উদ্দেশ্যে শ্রম, যন্ত্র, সরঞ্জাম ব্যবহার করে বিভিন্ন জৈব ও রাসায়নিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পণ্য সৃষ্টি বা প্রস্তুত করাকে বোঝায়। শিল্পজাত পণ্য উৎপাদনকে ঐতিহাসিকভাবে অর্থনীতির দ্বিতীয় খাতের অংশ হিসেবে গণ্য করা হয়। এটা হচ্ছে উৎপাদন। তার সাথে এর সাথে আর একটা কোশ্চেন ছিল, দেখো উপকরণ বলতে কি বোঝায়। উপকরণটা দেখো কোনো কিছু উৎপাদনের জন্য যেসব বস্তু বা সেবা কর্মের প্রয়োজন সেগুলোকে উৎপাদনের উপকরণ বলে। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্নটা দেখো, কৃষি উৎপাদন মানে কৃষি উৎপাদনে কয়েকটি উপকরণের নাম লেখো। কৃষি উৎপাদনে কয়েকটি উপকরণের নাম লিখতে বলেছে। দেখো কৃষি প্রক্রিয়ার সাথে জড়িত পদ্ধতিগুলো হলো বপন, মাটি প্রস্তুত, সেচ, সার সংরক্ষণ এবং ফসল সংগ্রহ। আধুনিক কৌশল এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে এই সমস্ত পদ্ধতির জন্য প্রচুর পরিমাণে জল, মাটি, বীজ, কীটনাশক ও সারের মতো ইনপুট প্রয়োজন। কৃষি উপকরণ বলতে জৈব চাষে ব্যবহারের জন্য অনুমোদিত পণ্যগুলিকে বোঝায়। এর মধ্যে রয়েছে খাদ্যদ্রব্য, সার এবং অনুমোদিত উদ্ভিদ সুরক্ষা পণ্য, সেই সাথে খাদ্য উৎপাদনে ব্যবহৃত পরিষ্কারক এবং সংযোজনকারী পদার্থ। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, সংগঠকের ধারণা দেওয়া, যে সংগঠক আছে সেটা ধারণা দিতে বলেছে। 3 নম্বর উত্তর, কোনো বিশেষ লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের কাজসমূহ চিহ্নিত করা, এগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা, কর্মীদের দায়িত্ব কর্তব্য নিরূপণ করা এবং তাদের কার্যাবলীর সুষ্ঠু সমন্বয় সাধনই হচ্ছে সংগঠন। আর এসব প্রতিষ্ঠানসমূহ তৈরি ও পরিচালনা কাজ করা যারা করেন তাদেরকে সংগঠক বলা হয়। সংগঠক
বলতে আনুষ্ঠানিকভাবে একটি ভ্রূণের এমন একটি অঞ্চল যা কোষের গোষ্ঠীকে বোঝায় যা সংলগ্ন ভ্রূণ কোষগুলোকে পরিচিত, ভাগ্য পরিবর্তন এবং প্যাটার্ন বা কাঠামোর একটি সংগঠিত সেট তৈরি উভয় করতে পারে। ৪ নাম্বারটা দেখো, প্রান্তিক উৎপাদন ক্রম হ্রাসমান হয় কেন? প্রান্তিক উৎপাদন ক্রম হ্রাসমান হয় কেন সেটা দেখো। ৪ নম্বর উত্তর, উৎপাদনের সর্বোচ্চ বিন্দুর পর যে হারে উপকরণ বাড়ানো হয় উৎপাদন বৃদ্ধি তার চেয়ে কম হওয়ার কারণে প্রান্তিক উৎপাদন ক্রম হ্রাসমান হয়। প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হতে হলে উৎপাদনের উপকরণ, ভূমি, শ্রমের মধ্যে ভূমির পরিমাণ স্থির থাকবে। প্রথমে শ্রমের পরিমাণ কম থাকায় প্রান্তিক শ্রম বৃদ্ধি পেলে তার জন্য উৎপাদন পর্যাপ্ত হয়। ৫ নম্বর প্রশ্ন দেখো, ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মূল কথাটি কি? ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মূল কথাটি, তো এটা হচ্ছে আমাদের কয় নম্বর হবে? তো আমরা প্রান্তিক উৎপাদন কেন হয়, আর এটা হচ্ছে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মূল কথাটা কি? তো এটা হচ্ছে ৫ নম্বর হবে। আমাদের এখানে নাম্বারে একটু মিস্টেক হয়েছে, ৫ নম্বর। দেখো উত্তর, অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে উৎপাদন ক্ষেত্রে ক্রমাগতভাবে অধিক হারে শ্রম ও মূলধনের নিয়োগ বৃদ্ধি করা হলে উৎপাদন যদি উপকরণ নিয়োগের হার অপেক্ষা কম হারে বৃদ্ধি পায় তাহলে তাকে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি উৎপাদন প্রক্রিয়ার উপাদান বা উৎপাদন কৌশল ও অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণ বৃদ্ধির ফলে মোট উৎপাদন প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হারে বাড়ে। এক পর্যায়ে উপকরণটি আরও বাড়ালে মোট উৎপাদন ক্রম হ্রাসমান হারে বাড়ে, ফলে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে। এবার দেখো ৬ নম্বর, প্রকাশ্য অপ্রকাশ্য ব্যয় কি? উদাহরণ সহ ধারণা দাও। তো এখানে আমাদের এটা হবে ৬ নাম্বার, বাট এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে নাম্বারে কাউন্ট করার সময়। ৬ নম্বর উত্তরের ভিতরে প্রথমে প্রকাশ্য ব্যয়টা একটু দেখি। প্রথমে প্রকাশ্য ব্যয়, কোনো দেখো উৎপাদনী প্রতিষ্ঠান ভাড়া বা উপকরণ ক্রয়ের জন্য দৃশ্যমান যে ব্যয় করে তার সমষ্টিকে প্রকাশ্য ব্যয় বলে। উৎপাদনী প্রতিষ্ঠানগুলোর কর্মরত কর্মচারীর বেতন ও ভাতাদি, কাঁচামাল, মাধ্যমিক দ্রব্য ক্রয়ের জন্য ব্যয়, বিভিন্ন ধরনের স্থির ব্যয় যেমন বাড়ি ভাড়া, মূলধনের সুদ ইত্যাদি ব্যয় বহন করে। অপ্রকাশ্য ব্যয়, উদ্যোক্তার নিজের শ্রমের মূল্য, অন্যান্য ব্যয় ও স্বনিয়োজিত সম্পাদের খরচকে অপ্রকাশ্য ব্যয় বলে। উদ্যোক্তার নিজের শ্রমের মূল্য, অন্যান্য ব্যয়, স্বনিয়োজিত সম্পাদের খরচকে অপ্রকাশ্য ব্যয় বলে, যেমন নিজের বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠান, কারখানা স্থাপন ইত্যাদি। এই যে প্রকাশ্য ব্যয় অপ্রকাশ্য ব্যয় উদাহরণ সহ দেওয়া আছে, যেমন দিয়ে উদাহরণ সহ নিচে দিতে বলেছে, আমরা উদাহরণ সহ দিয়ে দিয়েছি। ৭ নাম্বারটা দেখো, প্রকাশ্য ব্যয় অপ্রকাশ্য ব্যয়কে উদাহরণ সহ দাও। আর সামাজিক ব্যয় বা ব্যক্তিগত ব্যয়ের পার্থক্য একটা উদাহরণ বুঝিয়ে দিও। বর্ণনামূলক প্রশ্ন। ১ নম্বর প্রশ্নটা দেখি, উৎপাদনের উপযোগ সৃষ্টি ৫টি প্রক্রিয়া ব্যাখ্যা করো। তো বর্ণনামূলক প্রশ্নের ভিতরে ১ নম্বরটা আমরা উত্তর নিয়ে চলে এসেছি, দেখি। বর্ণনামূলক প্রশ্ন ১ নম্বর উত্তর, অর্থনীতিতে উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলা হয়। নিম্নে উৎপাদনের উপযোগ সৃষ্টি ৫টি প্রক্রিয়া বর্ণনা করা হলো। ১ নম্বর, রূপগত উপযোগ। দ্রব্য রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন দ্রব্য উৎপাদন করাকে রূপগত উপযোগ বলে। যেমন কাঠকে সুবিধামতো পরিবর্তন করে খাট, চেয়ার, টেবিল বানানো হয়। খাট, চেয়ার, টেবিল হলো রূপগত উপযোগ। ২ নাম্বার, স্থানগত উপযোগ। কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে তার উপযোগ বাড়ে। যেমন বনের কাঠ সাধারণত বনের আশেপাশের লোকজন খড়ি হিসেবে ব্যবহার করে। শহরে আনলে মানুষ এই কাঠ দিয়ে আকর্ষণীয় আসবাবপত্র বানাতে পারে, ফলে এর উপযোগ বাড়ে। আবার বনে ফুলের তেমন কদর নেই, কিন্তু সেই ফুল সহ গাছ শহরে বাড়ির আঙিনায় রাখলে
এর কদর বাড়ে, অর্থাৎ উপযোগ বাড়ে। 3 নাম্বার দেখো সময়গত উপযোগ। সময়ের ব্যবধানে অনেক জিনিসের উৎপাদন উপযোগ বাড়ে, এদেরকে সময়গত উপযোগ বলে। যেমন পৌষ মাঘ মাসে ধানের মৌসুম ফলন বেশি হয়, এই সময় ধানের দাম কম থাকে। এই সময় ধান মজুত করে ভাদ্র আশ্বিন মাসে বিক্রি করলে বেশি দাম পাওয়া যায়। এখানে ধানের উৎপাদন হ্রাস বৃদ্ধি না পেলেও তার উপযোগ বা দাম বর্ধিত হবে। 4 নাম্বার দেখো সেবাগত উপযোগ। মানুষ তার সেবা দ্বারা যে উৎপাদন সৃষ্টি করে তাকে সেবাগত উপযোগ বলে। শিক্ষক শিক্ষাদান করে, শিক্ষিত মানুষ তৈরি করে। ডাক্তার চিকিৎসা দিয়ে মানুষের শরীরকে সুস্থ রাখে, উৎপাদন ক্ষমতা অক্ষুণ্ণ রাখে যা বৃদ্ধি করে। 5 মালিকানাগত উপযোগ। কোনো কোনো অর্থনীতির দ্রব্য ও সেবার মালিকানা পরিবর্তন করে অতিরিক্ত উৎপাদন সৃষ্টি করা যায়। যেমন অব্যাহত জমি ক্রয় করে একজন কৃষক চাষাবাদ করে উৎপাদন করতে পারে, অথবা ব্যবহৃত জমি ক্রয় করে ভালোভাবে চাষাবাদের মাধ্যমে উৎপাদন বাড়াতে পারে। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্ন দেখো উৎপাদনের উপকরণ সমূহ ব্যাখ্যা করো। উৎপাদন করতে যেসব উপকরণ প্রয়োজন সেই প্রয়োজনীয় বিষয়গুলো আলোচনা করতে বলা বা ব্যাখ্যা করতে বলা হয়েছে। 2 নম্বর উত্তর দেখো, মনে করো তোমার এলাকায় গম, আলু, কলা, ধান ইত্যাদি কৃষিপণ্য এবং কাপড়, বিস্কুট, প্লাস্টিক ইত্যাদি শিল্পপণ্য উৎপাদিত হয়। এই কৃষিপণ্য বা শিল্পপণ্য উৎপাদনের অনেকগুলো উপকরণ প্রয়োজন হয়। কৃষকের ধান উৎপাদন করতে জমি, বীজ, সার, লাঙল, সেচ, শ্রমিক ইত্যাদি প্রয়োজন হয়। আবার শিল্পপণ্যের জন্য কারখানা, বিল্ডিং, কাপড়, সুতা, মেশিন, বিদ্যুৎ, গ্যাস, ময়দা, চিনি, তেল, শ্রমিক লাগে। এসব দ্রব্য সামগ্রী উৎপাদন করতে আবার প্রাকৃতিক সম্পদ যেমন মাটির উর্বরতা শক্তি, আলো বাতাস, পরিবেশ, খনিজ দ্রব্য, সূর্যকিরণ, পানি আরো অনেক কিছুর প্রয়োজন হয়। এখানে যেসব দ্রব্যের কথা বলা হলো এগুলো হচ্ছে উৎপাদনের উপকরণ। অতএব কোনো কিছু উৎপাদনের জন্য যেসব দ্রব্য বা সেবাকর্ম প্রয়োজন হয় সেগুলোকে উৎপাদনের উপকরণ বলে। উৎপাদনের উপকরণ মূলত 4 ধরনের হয়। একটা হচ্ছে ভূমি বা ল্যান্ড, 2 নম্বর শ্রম বা লেবার, 3 নম্বর মূলধন বা ক্যাপিটাল, 4 নম্বর সংগঠন বা অর্গানাইজেশন। 1 নম্বর রয়েছে ভূমি। উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে, যেমন জমি, মাটি, মাটির উর্বরতা শক্তি, খনিজ দ্রব্য, বনজ ও জলজ সম্পদ, সূর্যকিরণ, বৃষ্টিপাত, আবহাওয়া প্রভৃতি সব রকম প্রাকৃতিক সম্পদ ভূমির অন্তর্ভুক্ত। 2 নাম্বার শ্রম। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক মানসিক পরিশ্রমকে শ্রম বলে। উৎপাদনে চাষি, জেলে, কামার, কুমার, তৈরি পোশাক শিল্পের শ্রমিকের কায়িক পরিশ্রমকে শ্রম বলে। আবার অফিস আদালতে কর্মকর্তার শারীরিক মানসিক পরিশ্রমকে শ্রম বলা হয়। একইভাবে শিক্ষকের শিক্ষাদান, ডাক্তারের সেবা, উকিলের পরামর্শ এক ধরনের শ্রম। 3 মূলধন। মূলধন হলো মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের উপকরণ। এই উৎপাদিত উপকরণ মানুষ ভোগ না করে নতুন দ্রব্য উৎপাদন ব্যবহার করে, যেমন যন্ত্রপাতি, কাঁচামাল, কারখানা, অফিসের আসবাবপত্র প্রভৃতি। 4 নম্বর সংগঠন। সংগঠনকে সমন্বয়কারী বলে। উৎপাদনের ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে। সমন্বয় ঘটানো এবং কাজ পরিচালনাকে ব্যবস্থাপনা বলা হয়। এই কাজটি যেন ব্যক্তি সম্পাদন করে থাকেন তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। তাই উদ্যোক্তার বিভিন্ন কাজ যেমন কোনো কিছু উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন, ভূমি, শ্রম, মূলধন ও একত্রীকরণ ও তাদের মধ্যে সমন্বয় সাধন ও ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা এসবই সংগঠনের অন্তর্ভুক্ত।
সুতরাং সমগ্র উৎপাদন ব্যবস্থায় ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠনের 4টি উপকরণের যৌথ অংশগ্রহণ অপরিহার্য। এগুলোর মধ্যে যে কোনো একটির অনুপস্থিতিতে উৎপাদন সম্ভব নয়। অবশ্য উৎপাদন ক্ষেত্রে সব উপকরণের গুরুত্ব একরকম নয়। অবস্থাভেদে কোনো উপকরণ বেশি আবার কোনো উপকরণ কম প্রয়োজন হয়। বাংলাদেশ কৃষি প্রধান ও জনবহুল দেশ বলে এখানে মূলধনের তুলনায় ভূমি ও শ্রমের গুরুত্ব বেশি। আবার উন্নত শিল্প প্রধান দেশ যেমন যুক্তরাষ্ট্র, জাপান প্রভৃতি দেশ ভূমি ও শ্রমের তুলনায় মূলধনের গুরুত্ব বেশি। দেখো 3 নাম্বার কোশ্চেনটা দেখি, সংগঠনের বিকাশ কিভাবে হয় উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। সংগঠনের যে বিকাশ রয়েছে কিভাবে হয় সেটা উদাহরণ সহ তোমাদের ব্যাখ্যা করতে হবে। তো প্রশ্নটা একটু বড় হবে বাট তোমরা সেটা ফ্রি হ্যান্ডে লিখবা, এই জন্য দেখে তোমরা অল্প করে বানিয়ে লিখতে পারো, কম করে। 3 নাম্বার উত্তর দেখো, ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করাকে সংগঠন বলা হয়। সত্যিকার অর্থে সংগঠন ছাড়া উৎপাদন, ব্যবসা নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা প্রায় অসম্ভব। আধুনিক বিশ্বের উৎপাদন কমান্ডারে বিভিন্ন দায়িত্ব পালন করেন। এ দায়িত্ব সংগঠনের দক্ষতার সাথে যোগ্যতা অনুযায়ী ভোগ করে দেন। এভাবে কর্মীদের সহায়তায় উৎপাদন ও ব্যবসায়ের বিভিন্ন এখানে হবে কার্যাবলী সম্পাদিত হয়। কিন্তু এ কার্য সম্পাদনে কর্মীদের মধ্যে একটি পারস্পরিক কর্তৃত্ব ও দায়িত্ব সৃষ্টি হয়। পারস্পরিক এই কর্তৃত্ব ও দায়িত্ব কাঠামো সংগঠন। সুতরাং সংগঠন হচ্ছে ব্যবসায়ের ভিত্তি। পাঠনের বিভিন্ন অংশ একসঙ্গে ধরে রাখা এবং লক্ষ্য প্রয়োজনীয় রূপরেখা তৈরি সাংগঠনিক কাঠামো কাজ। তাছাড়া বিভিন্ন কাজের দায়িত্ব বন্টন, নিয়ম শৃঙ্খলা গড়ে তোলা ইত্যাদি সাংগঠনিক কাঠামোর অন্তর্গত। ব্যবসায়ের আয়তনে উৎপাদিত পণ্যর প্রকৃতি ও পরিমাণ, শিল্পের প্রভৃতি উৎপাদন হবে, প্রক্রিয়া এখানে দৈনন্দিন হবে, প্রক্রিয়া, শ্রমিকের দক্ষতা প্রভৃতির উপর ব্যবসায়ের সাংগঠনিক কাঠামো নির্ভরশীল। তো এখানে উদাহরণের কথা বলা হয়েছে, আমরা উদাহরণটা একটু দেখি। উদাহরণ, আয়েশা বেগম তার সংসারের যাবতীয় কাজের ফাঁকে বাড়িতে একটি হাঁস মুরগির খামার গড়ে তুলেছেন। এই খামার থেকে সারা বছর কম বেশি ডিম উৎপাদিত হয়। 1 বছর পর সরকারি মাছের খামার দেখতে যান আয়েশা এবং এরপর থেকে তার মাথায় হাঁস মুরগি খামারের পাশাপাশি মাছ চাষ করা আছে, মানে মাছ চাষ করা আমাদের কি জাগে মাছ চাষ করা আছে, কিন্তু তার মাথায় কি জাগে মাছ চাষ করতে হবে। 1 বছরে হাঁস মুরগির খামার থেকে ডিম বিক্রি নিয়ে, দেখো এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, বিক্রি 20,000 টাকা দিয়ে তিনি বাড়ির পাশে 2 বিঘা জমিতে পুকুর করে বিভিন্ন জাতের মাছ চাষ শুরু করেন। 2টি খামারে, এখানে কিছু স্পেলিং মিস্টেক আছে, টাইপিং এর সমস্যা হয়। তো নতুন করে কয়েকজন শ্রমিক নিয়োগ পায়। হাঁস মুরগির খামার থেকে ডিম বিক্রি এবং 1 বছর পরে পুকুরে মাছ বিক্রি হলে আয়েশার উপার্জন বাড়তে থাকে। 3 জন সন্তানের পড়াশোনা খরচ, সংসারের অন্যান্য যাবতীয় খরচ মিটিয়ে আয়েশার সঞ্চয় বাড়তে থাকে। আয়েশা কাজকর্ম বাড়ায়, তার স্বামী রহমত আলী শহরে চাকরি ত্যাগ করে গ্রামে স্ত্রী খামারে যোগ দেন। উত্তরের প্রচেষ্টায় তারা বেশ কিছু জমি, হাঁস মুরগি এবং মাছ চাষের আয়ত্তে নিয়ে আসেন। 12 জন নারী পুরুষ শ্রমিকও নিয়োগ করেন। প্রত্যেক শ্রমিকের কাজ বুঝিয়ে দেন তারা। আয়েশা ও রহমত, এখানে একটু বানান মিস্টেক আছে, আয়েশা হবে। আয়েশা এবং রহমত পালাক্রমে শ্রমিক, কর্মচারী এবং খামার সমূহ তদারক করেন। তাদের সাফল্য দেখে গ্রামের অনেকে তাদের অনুসরণ করে গ্রাম ও এলাকা জুড়ে হাঁস মুরগির খামার এবং মাছ চাষ শুরু করেন। উপযুক্ত আলোচনা থেকে বলা যায় ব্যবসায়ের সাংগঠনিক, এটা হচ্ছে কাঠামোর হবে, হবে একটু পাঠামোর হয়ে গেছে, কাঠামোর হবে। কাঠামোর বিভিন্ন বিভাগ, উপবিভাগ, শাখার কাজকর্ম নির্দিষ্ট ভারপ্রাপ্ত ঊর্ধ্বতন অধস্তন কর্মীদের পদগুলো ক্রমানুসারে চলে।
তা হতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কাঠামোর যে সুস্পষ্ট চিত্র এটা হচ্ছে পাওয়া যায় তাকে সংগঠনের চিত্র বলে। সংগঠন ব্যবস্থাপনা যত দূর, এটা দূর হবে, বেশি স্পেলিং মিস্টেক হয়ে গেছে, দূর ও সুষ্ঠু হবে, ব্যবসায়ের সাফল্য তত বেশি হবে। সুতরাং গঠনই হলো ব্যবসার মৌলিক ও প্রধান বিষয়। গঠন হলো ব্যবসার প্রধান ও মৌলিক বিষয়। 4 নাম্বার প্রশ্নের উত্তর দেখব, তার আগে প্রশ্নটা পড়ি। একটি ভালো সংগঠনের বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করো। 4 নম্বর উত্তর, সাধারণত যে কোনো লক্ষ্য অর্জনের জন্য 2 বা ততোধিক ব্যক্তির সহযোগিতার ভিত্তিতে কাজ করা একটি প্রণালী হলো সংগঠন। সংগঠনের মাধ্যমে যে কোনো কাজ বাস্তবায়ন বা দ্রব্য উৎপাদনের যাবতীয় কাজ সম্পন্ন করা হয়। আবার এভাবে বলা যায় যে ব্যবসায়িক উদ্দেশ্যে কিংবা জনস্বার্থে যে কোনো উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা নিয়ন্ত্রণ করাই সংগঠন। ব্যবসায়ের কিংবা উৎপাদনমুখী কাজে কিংবা সেবামূলক কাজে সফল হওয়ার জন্য একটি ভালো সংগঠনের কতিপয় প্রবণতা বা বৈশিষ্ট্য থাকে। এসবের বৈশিষ্ট্য নিম্নে তুলে ধরা হলো। সংগঠনের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, প্রচুর বৈশিষ্ট্য আমরা দিয়েছি, একটু দেখে নাও। ক নম্বর, উদ্দেশ্য প্রকৃতি। যে কোনো সংগঠনের প্রথম ধাপে কাজের উদ্দেশ্য নির্ধারণ করতে হয়। কাজের উদ্দেশ্য প্রকৃতি অনুসারে সাংগঠনিক রূপ তৈরি করতে হয়। এসব উদ্দেশ্যের মধ্যে মুখ্য, গৌণ, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী উদ্দেশ্য প্রকৃতি নির্ধারণ করে নিতে হয়। খ নম্বর, কার্যাবলী নির্ধারণ। উদ্দেশ্য প্রকৃতি অনুসারে সংগঠনের সমগ্র কার্যাবলী ঠিক মতো নির্ধারণে বিশ্লেষণ করা হয়। যেমন উৎপাদন, ক্রয় বিক্রয়, অর্থসংস্থান, শ্রমিক কর্মী নিয়োগ, শ্রমিক মালিক সম্পর্ক প্রভৃতি। এসবের জন্য হিসাব রক্ষণ, প্রচার ও বিজ্ঞাপন, পণ্য মজুদ ব্যবস্থাপনা প্রভৃতির প্রয়োজন হয়। গ নম্বর, কার্যাবলীর বিভাগ। সংগঠনের কার্যাবলী নির্ধারণ ও বিশ্লেষণের পরে কাজের ধরন এবং উদ্দেশ্যের সাথে মিল রেখে কাজগুলোকে কয়েকটি বিভাগে ভাগ করা হয়। একই বিভাগের সহায়ক কাজগুলোকে আবার কয়েকটি উপবিভাগে ভাগ করা হয়। যেমন উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, হিসাব রক্ষণ বিভাগ, প্রচার ও বিজ্ঞাপন বিভাগ প্রভৃতি। আবার কোনো কোনো ব্যবসাকে আঞ্চলিক ভিত্তিতে ভাগ করা হয়। কয়েকটি শাখাকে একত্রে আঞ্চলিক বিভাগ হিসেবে গণ্য করা হয়। ঘ নম্বর, কর্তব্য বণ্টন। সংগঠনের প্রতিটি কর্মীর উপর একটি নির্দিষ্ট কাজের ভার অর্পণ করা হয়। অভিজ্ঞতা, ক্ষমতা, দক্ষতা অনুসারে সংগঠনের প্রতিটি উপবিভাগের প্রতিটি কর্মীর সুনির্দিষ্ট কর্তব্য স্থির করা হয়। যে কর্মী যে কাজে অভিজ্ঞ, দক্ষ তাকে সে কাজে দেয়া হয়। অধিকার ও ভার বণ্টন। কর্তব্য পালনের উপযুক্ত কার্যনির্বাহী ক্ষমতা অর্পণ করাকে ভার অর্পণ বলা হয়। সংগঠনের প্রতিটি কর্মীকে স্বাধীনভাবে, নির্বিঘ্নে এবং যথাযথভাবে কাজ করার অধিকার দিতে হয়। সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তা তার কর্তৃত্ব বা ক্ষমতার একাংশ তার অধস্তন কর্মীকে অর্পণ করেন। আবার অধস্তন কর্মী তার ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট কাজের জবাব দিতে হবে, মানে বাধ্য থাকেন, জবাব দিতে বাধ্য থাকেন। উপর থেকে নিচে, টপ টু বটম, এবং নিচ থেকে উপরে, বটম টু টপ, এই দুটি ভিন্নমুখী প্রবাহ অব্যাহত থাকলে যে কোনো সংগঠন সফল হয়। 6 নাম্বার, অনেকগুলো বৈশিষ্ট্য দিয়ে তোমাদের এই বিষয়ে 4-5টা লিখতে পারো। পারিবারিক পরিবেশ। আমরা আমাদের কর্মী, সদস্য, স্বেচ্ছাসেবী, ব্যবস্থাপনা পর্ষদ, সর্বোপরি সকলের জন্য সংগঠনে পারিবারিক বন্ধুভাবাপন্ন পরিবেশ বজায় রাখব। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা একে অপরের সমস্যা সমাধানের জন্য সচেষ্ট থাকব এবং ক্ষেত্র বিশেষ পরস্পরের সুন্দর আনন্দময় সময়গুলো একসাথে উপভোগ করব। 6, দায়িত্ব সচেতনতা। সংগঠনের অভ্যন্তরে ও বাইরে প্রতিটি ক্ষেত্রে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিব। ছোট বড় অর্থাৎ প্রাথমিক সদস্য, পিতামাতা, দাতা, সংগঠন এবং সরকার প্রতিটি ক্ষেত্রে আমাদের স্বচ্ছ জবাবদিহিতা থাকবে। সংগঠনে আমরা একে অপরকে দায়িত্বশীল ও কর্তব্য পরায়ণ হতে সহযোগিতা করব। বর্গীর জ, ব্যয় সাশ্রয় নীতি।
সংগঠনের অভ্যন্তরীণ ব্যয়ের ক্ষেত্রে আমরা সাশ্রয়ী হব, যেন অধিকাংশ অর্থ সরাসরি প্রকল্পের কাজে ব্যয় করতে পারি। প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সীমিত সম্পদ ব্যবহারের মাধ্যমে লক্ষিত জনগোষ্ঠীকে সর্বোচ্চ সেবা প্রদানের চেষ্টা করব। এই প্রচেষ্টা ধীরে ধীরে দাতা সংগঠনের উপর আমাদের নির্ভরশীলতা হ্রাস করবে এবং দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার স্থায়ী পরিবর্তন আনয়ন সহায়তা করবে। তাহলে আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরটা দেখালাম। 5 নম্বর প্রশ্নটা দেখো, মোট গড় প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে বলেছে। চলো আমরা শুরু করি। 5 নম্বর উত্তর, কমলবাবু তার 1 বিঘা জমিতে 10 জন শ্রমিক নিয়োগ করে 600 কুইন্টাল গম উৎপাদন করেন। এখানে গড়ে শ্রমিক প্রতি 60 কুইন্টাল গম উৎপাদিত হয়। শ্রমিক প্রতি এই 60 কুইন্টাল গম উৎপাদনকে গড় উৎপাদন বলে। পরের মৌসুমে 11 জন শ্রমিক নিয়োগ করে 655 কুইন্টাল গম উৎপাদন হয়। এখানে গত বছরের তুলনায় উৎপাদন বৃদ্ধি পায় 55 কুইন্টাল। এই 655 থেকে 600 যদি মাইনাস করি 55 কুইন্টাল গম উৎপাদনকে প্রান্তিক উৎপাদন বলে। অর্থাৎ অতিরিক্ত একজন 11তম শ্রমিক নিয়োগ করায় উৎপাদন বাড়ল 55 কুইন্টাল। 11তম শ্রমিক হলো প্রান্তিক শ্রমিক, সুতরাং প্রান্তিক শ্রমিকের উৎপাদন হলো 55 কুইন্টাল। তাহলে এখানে 600 কুইন্টাল হচ্ছে 10 জন শ্রমিকের মোট উৎপাদন, 60 কুইন্টাল হচ্ছে শ্রমিক প্রতি গড় উৎপাদন এবং 55 কুইন্টাল হচ্ছে 11তম শ্রমিকের প্রান্তিক উৎপাদন। মোট গড় প্রান্তিক উৎপাদনকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা যেতে পারে। তো চিত্রের মাধ্যমে সেগুলো তোমরা উপস্থাপন করো বা করতে পারো। তো চিত্রে তোমরা উপস্থাপন করে নিতে পারো। আমি চিত্রটা দিলাম না, বাট এত বেশি গভীর করে তোমরা লিখতে গেলে অনেক বেশি হয়ে যাবে, তো এটা তোমরা বাদ দিয়ে দিতে পারো। এটা তো গড় উৎপাদনটা একটু দেখো। মোট উৎপাদনের পরিমাণকে মোট উপকরণ বা উপাদান বা শ্রমিক দ্বারা ভাগ করলে গড় উৎপাদন পাওয়া যায়। এখানে আমরা অন্যান্য উপকরণ স্ত্রীকে উপকরণ হিসেবে শ্রমকে নিয়েছি। অন্য উপকরণ নিয়েও গড় উৎপাদন বের করা যায়। গড় উৎপাদন, মোট শ্রম উপকরণ। প্রান্তিক উৎপাদন, এক একক উৎপাদনে উপকরণ পরিবর্তনের শ্রম বা মূলধন ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। শ্রম ব্যবহার করলে শ্রমের বা মূলধন ব্যবহার করলে মূলধনের প্রান্তিক উৎপাদন বলবো। অর্থাৎ এক একক মূলধন বা এক একক শ্রম বা একজন শ্রমিক বৃদ্ধির ফলে মোট উৎপাদনে যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। তো 51 নম্বর পৃষ্ঠার সূচি থেকে দেখা যায় শ্রমের উপকরণ 1 থেকে বৃদ্ধি পেয়ে 2 হলে মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে 10 থেকে 22 কুইন্টাল হয়। এখানে প্রান্তিক উৎপাদন হচ্ছে 22 থেকে 10 বাদ দিলে আমাদের 12 কুইন্টালে। একইভাবে উপকরণ নিয়োগ 3তে বৃদ্ধি করলে মোট উৎপাদন হয় 30 কুইন্টাল। এখানে প্রান্তিক উৎপাদন হয় 30 থেকে 22 যদি বাদে 8 কুইন্টাল। এটা কিন্তু 51 পৃষ্ঠায় সম্পূর্ণ দেওয়া আছে সুন্দরভাবে। তারপরে এখানে দেখো গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক কথা বলেছে, একটু দেখি সম্পর্কটা কেমন। উৎপাদন ব্যবস্থায় গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক রয়েছে। 50 নম্বর পৃষ্ঠায় চিত্রে এপি হচ্ছে গড় উৎপাদন রেখা এবং এমপি হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখা চিত্রে দেখা যাচ্ছে। 50 পৃষ্ঠা রয়েছে, একটু দেখে নিও। 1 নম্বর, প্রান্তিক উৎপাদন বাড়তে থাকলে গড় উৎপাদন বাড়তে থাকে। অর্থাৎ প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদন চেয়ে বেশি থাকে তখন গড় উৎপাদন বাড়ে। এজন্য প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদন উপরে থাকে। চিত্রে O1 উপকরণ নিয়োগ স্তরে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি। 2 নম্বর, প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের উপর থাকে এবং কম থাকে তখন গড় উৎপাদন কম হারে বাড়ে। এ অবস্থায় কিছু দূর পর্যন্ত গড় উৎপাদন রেখা প্রান্তিক উৎপাদন রেখার নিচে থাকে এবং বাড়তে থাকে। চিত্র ON2 উপকরণ নিয়োগ স্তরে গড় উৎপাদন প্রান্তিক উৎপাদনের চেয়ে বেশি হলেও তা কমছে। অন পর্যায়ে এসে আমরা দেখেছি যে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদন পরস্পর সমান হয়েছে। এরপর থেকে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন উভয় হ্রাস পেতে থাকে এবং প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে কম থাকে। মোট উৎপাদন, বিভিন্ন উপকরণ নিয়োগের দ্বারা যে উপাদান বা উৎপাদন পাওয়া যায় তাকে মোট উৎপাদন বলে। 3 নাম্বার দেখো, গড়
উৎপাদন যখন সবচেয়ে বেশি হয় প্রান্তিক উৎপাদন রেখা তখন গড় উৎপাদন রেখা সর্বোচ্চ বিন্দুকে ছেদ করে। অর্থাৎ চিত্রে দেখো, অর্থাৎ গড় উৎপাদনের সর্বোচ্চ বিন্দুতে গড় উৎপাদন বা প্রান্তিক উৎপাদন সমান হয়। চিত্রে ও এন উপকরণ নিয়োগ স্তরে ই বিন্দুতে গড় ও প্রান্তিক উৎপাদন সমান। তোমরা অবশ্যই চিত্র 50 পৃষ্ঠা অথবা 51 পৃষ্ঠা যে চিত্র আছে এগুলো দেখে নিলে বুঝতে পারবা প্রান্তিক উৎপাদনের বিষয়টা। দেখো 6 নম্বর প্রশ্ন, ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা করো। ক্রম হ্রাসমান, তো এটা 6 নম্বর হবে। আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে, তো এই নাম্বারগুলো দিতে মাঝে মাঝে একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা এটা সঠিক নিয়ে, এটা হচ্ছে 6 নম্বর উত্তর। প্রশ্ন বলা হয়েছে কি, ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা করো। ক্রম হ্রাসমান শুধু উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদন কৌশল অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণ বৃদ্ধির ফলে মোট উৎপাদন প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হারে বাড়ে। এক পর্যায়ে উপকরণটা আরও বাড়ালে মোট উৎপাদন ক্রম হ্রাসমান হারে বাড়ে, ফলে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে। সাধারণত কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করতে গেলে এই বিধিটি কার্যকর হয়। উল্লেখ্য, প্রথম দিকে উপকরণটি বাড়ানোর তুলনায় উৎপাদন বেশি হারে বাড়তে পারে। মনে করি আমাদের ভূমি শ্রম দুটি উপকরণ আছে। ভূমির পরিমাণ স্থির। প্রথমে শ্রমের পরিমাণ কম থাকায় প্রান্তিক শ্রম বৃদ্ধি পেলে প্রান্তিক শ্রমের জন্য পর্যাপ্ত ভূমি থাকে। এ কারণে প্রান্তিক শ্রমের বৃদ্ধির ফলে প্রান্তিক উৎপাদন বেশি হয়, উৎপাদনে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। কিন্তু উৎপাদন বাড়ানোর জন্য ক্রমাগত বেশি পরিমাণ শ্রম নিয়োগ করতে থাকলে একটি পর্যায়ে এসে ভূমির তুলনায় শ্রম অনেক বেশি হওয়া শ্রমের প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে। এর কারণে হলো অতিরিক্ত শ্রম নিয়োগ করার প্রতি একক শ্রমের জন্য ভূমি কম থাকে, ফলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। একে বলে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। নিম্নে সূচীয় চিত্রের মাধ্যমে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা করা হলো। তো চিত্রটা তোমাদের অবশ্যই দেওয়া আছে বইটি, সেখান থেকে একটু দেখে নিও চিত্রটা। তোমাদের বইটি ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, বাট আমরা হচ্ছে সূচীর মাধ্যমে ক্রম হ্রাসমান প্রান্তিক বিধিটি লিখে দিলাম। দেখো, ভূমি বা ভূমির পরিমাণ স্থির। 1 হেক্টর 1 হেক্টর 1 হেক্টর 1 হেক্টর। শ্রম উপকরণ বা শ্রমিকের শ্রম ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বাড়িয়েছে। উপকরণ সংমিশ্রণ এ বি সি ডি। মোট উৎপাদন কুইন্টাল 10 22 30 34 বাড়িয়েছে। প্রান্তিক উৎপাদন কুইন্টাল 10, এখানে বাড়িয়েছে 12, 12 থেকে 30 বাদ দাও, তাহলে কথায় 8 8 30 থেকে 34, 34 থেকে 30 বাদ দাও 4, এগুলো বাড়িয়েছে। উপরের সূচি দেখে দেখা যায় যে 1 হেক্টর জমিতে শ্রম ক্রমাগত বৃদ্ধি করলে প্রথমে প্রান্তিক উৎপাদন ক্রমবর্ধমান থাকে, পরবর্তীতে তা ক্রমশ হ্রাস পেয়েছে। সংমিশ্রণ এ অনুযায়ী এ হেক্টর জমিতে এক শ্রম ঘন্টা ব্যয় করে মোট ও প্রান্তিক উৎপাদন হয় 10 কুইন্টাল। বি সংমিশ্রণে অনুযায়ী শ্রম ঘন্টা 2 এ বাড়লে মোট উৎপাদন 22 কুইন্টাল এবং প্রান্তিক উৎপাদন 22 এর ভিতর 10 মাইনাস করলে 12 কুইন্টাল হয়। এখানে উপকরণ 1 শ্রম ঘন্টা থেকে 2 শ্রম ঘন্টায় উন্নতি করলে প্রান্তিক উৎপাদন পূর্বের তুলনায় 2 কুইন্টাল বেশি। প্রথম পর্যায়ে এই উৎপাদনকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। একইভাবে সি সংমিশ্রণের ক্ষেত্রে 1 শ্রম ঘন্টা উপকরণ বাড়ানোর ফলে মোট উৎপাদন বাড়ে, কিন্তু প্রান্তিক উৎপাদন 12 কুইন্টাল থেকে 8 কুইন্টাল নেমে আসে। অর্থাৎ প্রান্তিক উৎপাদন ক্রম হ্রাসমান হয়, উপকরণ বৃদ্ধির সঙ্গে প্রান্তিক উৎপাদন কম হওয়াকে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। 1 নাম্বার, উৎপাদনের উপকরণ কয়টি? উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি। কয়টি? 4টি। 2 নাম্বার, কোন ধরনের ব্যয় ফার্মের হিসাব বইতে থাকে না? অপ্রকাশ্য ব্যয়। অপ্রকাশ্য ব্যয়। দেখো, উপরের চিত্রটি দেখো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। সর্বোচ্চ প্রান্তিক উৎপাদন বিন্দু শ্রমের পরিমাণ কতটুকু? ও এল। এই ও আর এল। প্রান্তিক উৎপাদন এমপি রেখা বিডি অংশ থেকে বোঝায় এমতে মার্জিনাল পিটে প্রোডাকশন। এটা কি বোঝায়? যে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে। প্রান্তিক উৎপাদন কি হয়েছে? ক্রমশ কমেছে, আর উৎপাদন ক্রমশ হারে বেড়েছে। তো 4টা বহু নির্বাচনী প্রশ্ন ছিল, বাট এখন আমরা
1 নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তরটা করব। তো ফার্স্ট টাইম আমরা সৃজনশীল প্রশ্নটা পড়ে নিই। 1 নাম্বার, কবির একজন আসবাবপত্র ব্যবসায়ী। দেশের বিভিন্ন স্থানে তার কয়েকটি আসবাবপত্র দোকান আছে। তিনি 30 জন কর্মচারীর সাহায্যে কাঠ থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করে দোকানে সরবরাহ করেন। প্রতিটি দোকানের জন্য তিনি আলাদা লোক নিয়োগ করেন। পণ্যর বাজার বিস্তৃতি করার জন্য তিনি প্রদর্শনীতে অংশ নিয়ে থাকেন। বাজারে তার আসবাবপত্রের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। তো এখানে ক নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, শ্রম কাকে বলে, মানে শ্রম কাকে বলে একটা সংজ্ঞা চেয়েছে, সংজ্ঞাটা দিলে হয়ে যাবে। চলো শুরু করি। অর্থনীতি অধ্যায় চতুর্থ 1 নম্বর প্রশ্নের উত্তর ক, উৎপাদন কাজে নিয়োজিত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রম যার বিনিময়ে অর্থ উপার্জন করা যায় তাকে অর্থনীতিতে শ্রম বলে। তাহলে শ্রম কাকে বলে একটা সংজ্ঞা দিয়ে দিলাম। খ নাম্বার, ক্রম হ্রাসমান প্রান্তিক, দেখো ক্রম হ্রাসমান উৎপাদন বিধি বলতে কি বোঝায়, সংজ্ঞা দিলে হয়ে যাবে। কি বোঝায় এবং তার সাথে একটু হালকা করে ব্যাখ্যা করে দিতে হবে। খ নাম্বার উত্তর, অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে উৎপাদন ক্ষেত্রে ক্রমাগতভাবে অধিক হারে শ্রম ও মূলধন নিয়োগ বৃদ্ধি করা হলে উৎপাদন যদি উপকরণ নিয়োগের হার অপেক্ষা কম হারে বৃদ্ধি পায় তাহলে তাকে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। যেমন মনে করি ভূমি ও শ্রম দুটি উপকরণ আছে। উৎপাদন ক্ষেত্রে ভূমিকে স্থির রেখে শ্রমের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি করা হলে মোট উৎপাদন প্রথম পর্যায়ে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায় এবং পরে ওই জমিতে আরও শ্রম নিয়োগ করা হলে মোট উৎপাদন ক্রম হ্রাসমান হারে বাড়ে। উপকরণ ব্যবহারের সাথে উৎপাদন বাড়ার এই নিয়মকে অর্থনীতিতে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। এটা খ নম্বর প্রশ্ন উত্তর। গ নম্বর প্রশ্নটা দেখো, কবিরের উপযোগ সৃষ্টির প্রক্রিয়াটি তোমার পাঠ্যবের আলোকে ব্যাখ্যা করো। গ নম্বর উত্তর, কবিরের উপযোগ সৃষ্টির প্রক্রিয়াটি দ্বারা রূপগত ও স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে। কোনো বস্তুর আকৃতি বা রূপ পরিবর্তনের মাধ্যমে যে নতুন উপযোগ সৃষ্টি হয় তা হলো রূপগত উপযোগ। আবার কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে যে উপযোগ সৃষ্টি হয় তা স্থানগত উপযোগ নামে পরিচিত। যেমন কাঠকে সুবিধামতো পরিবর্তন করে আসবাবপত্র তৈরি করলে রূপগত উপযোগের সৃষ্টি হয়। আর এইসব আসবাবপত্র এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে বিক্রি করলে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। উদ্দীপকের কবির একজন আসবাবপত্র ব্যবসায়ী। তিনি কাঠ সংগ্রহ করে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করেন। কাঠ থেকে আসবাবপত্র তৈরি হলে নতুন উপযোগ সৃষ্টি হয়, আর এটি হলো রূপগত উপযোগ। তাছাড়া কবিরের তৈরি করা আসবাবপত্র দেশে বিভিন্ন দোকানে বিক্রি হয় এবং তিনি আসবাবপত্রের প্রদর্শনীতে অংশ নিয়ে থাকেন। এভাবে বিভিন্ন এলাকায় আসবাবপত্র পাঠানোর মাধ্যমে এগুলোর স্থানগত উপযোগ সৃষ্টি পায়। তাই বলা যায় কবিরের তৈরি আসবাবপত্রের ক্ষেত্রে রূপগত স্থানগত উপযোগের সৃষ্টি হয়েছে। ঘ নাম্বার, কবিরকে কি একজন সফল সংগঠক বলা যায়? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। ঘ নম্বর উত্তর, হ্যাঁ, কবিরকে একজন সফল সংগঠক বলা যায়। উৎপাদন ব্যবস্থায় যে ব্যক্তি সংগঠনের জন্য কাজ করেন তাকে সংগঠক বলে। একজন সফল সংগঠক নিজেই উৎপাদনের সকল পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ করেন এবং সে অনুযায়ী কারবার গঠন ও পরিচালনা করেন। উদ্দীপক অনুসারে কবির নিজেই ব্যবসায়ের সকল নীতি নির্ধারণ ও ব্যবসায় পরিচালনা করেন। তাছাড়া সে উৎপাদনে বিভিন্ন উপকরণ তথা ভূমি, শ্রম ও মূলধনের সুষ্ঠু সমন্বয় সাধনের মাধ্যমে নিজের আসবাবপত্রের ব্যবসায় সম্প্রসারণ করেন। তিনি প্রদর্শনীতে অংশ নিয়ে তার উৎপাদিত দ্রব্যের নতুন বাজার অনুসন্ধান করেন, যার ফলে দ্রব্যের চাহিদা মুনাফা বৃদ্ধি পায়।
এছাড়াও কবির তার দোকানে অধিক লোকের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করেন। কবির উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ সংগ্রহ এবং সেগুলো সমন্বয় করে উৎপাদন কাজে নিয়োজিত করেন। এছাড়া তিনি কারবার প্রতিষ্ঠা থেকে শুরু করে উৎপাদিত দ্রব্য বাজারজাতকরণ পর্যন্ত সকল দায়িত্ব ঝুঁকি বহনের কাজটি করে থাকেন। কাজেই কবির তার ব্যবসায়ের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনার মাধ্যমে একজন সফল সংগঠক হতে পেরেছেন বলে আমি মনে করি। এক নম্বর প্রশ্নের উত্তরটা আমরা কমপ্লিট করলাম, বাট এবার আমরা 2 নম্বর কোশ্চেনের উত্তরটা কমপ্লিট করব। ফার্স্ট টাইমে আমরা কোশ্চেনটা পড়ি, উদ্দীপকটা পড়িনি ফার্স্টে। হোসেন আলী প্রথম বছর তার নিজের 1 একর জমিতে একজন শ্রমিক নিয়োগ করে 50 কেজি ধান উৎপাদন করেন। অধিক উৎপাদনের জন্য তিনি পরবর্তী বছরগুলোতে অধিক শ্রম নিয়োগ করে। যে উৎপাদন পান তার নিচের সারণীতে দেখানো হলো। শ্রমিকের সংখ্যা। ধানের মোট উৎপাদনের মূল্য প্রতি কেজি 20 টাকা। প্রান্তিক উৎপাদনের মূল্য 1000। তো শ্রমিকের যখন 50 কেজি ছিল তাহলে এটার দাম হয়েছে 1000 টাকা, 20 টাকা কেজি। শ্রমিকের সংখ্যা যখন 2 ছিল, 100 কেজি হয়েছে, তাহলে এখানে হবে ক হাজার? 2000 টাকা। তাহলে প্রান্তিক উৎপাদন মূল্য কত? 1000, বৃদ্ধি পেয়েছে 1000। এবার 3 নম্বর শ্রমিক যখন এত ছিল তাহলে কত হয়েছে? 130 কেজি যখন হয়েছে তখন 2600 টাকা। 2000-এর ভিতর আমরা যদি 2600-এর ভিতর 2000 টাকা বাদ দিই তাহলে কত হয়? 600। প্রান্তিক উৎপাদন কি হয়েছে? 600 হয়েছে, মানে কমেছে। এখানে বাড়ি হলো, তারপর কমেছে। শ্রমের সংখ্যা ছিল 4, মোট উৎপাদন হয়েছে 150 কেজি, তার মানে এখানে বেড়েছে। তাহলে 20 দিয়ে যদি গুণ করি 3000 টাকা। এই 3000-এর ভিতর যে 2600 মাইনাস করি কত? 400 টাকা। আরো কমেছে। ক নাম্বার, মোট উৎপাদন কাকে বলে? সর্বপ্রথম সেটা তোমাদের বলতে হবে, মোট উৎপাদন কাকে বলে। 2 নম্বর প্রশ্ন উত্তর। ক উত্তর, বিভিন্ন উপকরণ নিয়োগ দ্বারা যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তাকে মোট উৎপাদন বলে। খ নাম্বার, ব্যক্তিগত ব্যয় বলতে কি বোঝায়? ব্যক্তিগত ব্যয় সংজ্ঞা চেয়েছে, বাট এখানে আমরা হালকা করে ব্যাখ্যাও করে দেব। খ নাম্বার উত্তর, ব্যক্তিগত ব্যয় হচ্ছে ব্যক্তি মালিকানাধীন ফার্মের উৎপাদনের সাথে জড়িত সব ধরনের প্রকাশ্য অপ্রকাশ্য ব্যয়ের যোগফল। কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান ভাড়া বা উপকরণ ক্রয়ের জন্য দৃশ্যমান যে ব্যয় করে তাকে প্রকাশ্য ব্যয় বলে। যেমন ফার্মে কর্মরত মানুষের বেতন, ভাতাদি, কাঁচামাল, মাধ্যমিক দ্রব্য ক্রয়ের জন্য ব্যয়, বাড়ি ভাড়া, মূলধনের সুদ ইত্যাদি হলো প্রকাশ্য ব্যয়। আর উদ্যোক্তার নিজের শ্রমের মূল্য, স্বনিয়োজিত সম্পদে ব্যয়, উদ্যোক্তার আনুষঙ্গিক ব্যয় ইত্যাদি হলো অপ্রকাশ্য ব্যয়। এই সকল প্রকাশ্য অপ্রকাশ্য ব্যয়ের। গ নাম্বার, উপরের সারণীটি পূরণ করো। উপরের যে সারণী আছে সেটা পূরণ করতে বলেছে, বাট এখানে যে সারণীটা দেখতে পাচ্ছ আমরা পূরণ করে অলরেডি দিয়ে দিয়েছি, এটা কিন্তু পূরণ করলে হয়ে যাবে, এনাফ। তোমাদের একটু দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, আরেকবার একটু দেখি। যেভাবে করা হয় সেম ওইভাবে হবে, দেখো কোনো ডিফারেন্স নেই। গ নম্বর উত্তর, উদ্দীপকে উল্লেখিত সারণীটি পূরণকারীর মূল্য ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা করা হলো। শ্রমিকের সংখ্যা 1, 2, 3, 4, মোট উৎপাদন 50, 100, 130, 150। ধানের মোট মূল্য ছিল প্রতি কেজি 20 টাকা। 1 কেজি ধানের দাম 20 টাকা, তাহলে 50 কেজি ধানের দাম 1000, 100 কেজি ধানের দাম 2000, 130 কেজি ধানের দাম 2600 এবং 150 কেজি ধানের দাম হয় 3000। এখানে দেখো প্রথমে প্রান্তিক উৎপাদন মূল্য ছিল 1000, এই
1000 থেকে বাইরে 2000 হয়েছে, তাহলে 2000 এর ভিতরে যদি আমরা 1000 মাইনাস করি হয় তাহলে 1000। এবার 2000 থেকে বাইরে কত হয়েছে 2600, 2600 টাকা থেকে যদি আমরা 2000 মাইনাস করি তাহলে কত হয় 600 টাকা। আবার 2600 টাকা থেকে বাইরে কত হয়েছে 3000, তাহলে 3000 থেকে যে 600 টাকা বাদ 2600 টাকা বাদ দিই তাহলে 400 টাকা। এই ছকটা পূরণ করতে বলেছে, করলে হয়ে যাবে, বাট আমরা তার সাথে একটু ব্যাখ্যাও করেছি। দেখো উপরের ছকটিতে লক্ষ্য করা যায় একজন শ্রমিক নিয়োগ করে 50 কেজি ধান উৎপাদন করা যায়, তখন প্রতি কেজি ধানের মূল্য 20 টাকা হলে ধানের মোট উৎপাদন মূল্য হয় 1000 টাকা। একইভাবে 2, 3, 4 জন শ্রমিক নিয়োগ করলে ধানের মোট উৎপাদন মূল্য যথাক্রমে বেড়ে 2000, 2600, 3000 টাকা। কালে 2 জন শ্রমিকের ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন হয়েছে 2000 এর ভিতরে 1000 বাদ দিলে 1000 টাকা। এভাবে 3 জন 4 জন শ্রমিক নিয়োগের ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন হয় যথাক্রমে 600 টাকা, 300 টাকা, 600 টাকা এবং 400 টাকা হওয়ার কথা, 400। সুতরাং শ্রমিকের সংখ্যা ক্রমে বাড়ানো হলে প্রান্তিক উৎপাদন হ্রাস পায়, যার ফলে মোট উৎপাদন ক্রম হ্রাসমান হারে বাড়ে। এটি প্রান্তিক ক্রম হ্রাসমান প্রান্তিক। তো এবার আমরা ঘ নম্বর প্রশ্নটা পড়ি, কি বলা হয়েছে। ঘ নম্বর, সারণীতে উপস্থাপিত বিষয়টি বাংলাদেশের কৃষিক্ষেত্রে প্রযোজ্য, মতামত দাও। প্রযোজ্য কি না প্রযোজ্য মতামত দাও। ঘ নম্বর, সারণীতে উপস্থাপিত বিষয়টি হলো ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি, যা বাংলাদেশের কৃষিক্ষেত্রে প্রযোজ্য। ভূমির সীমাবদ্ধ যোগান, উর্বর শক্তি হ্রাস, কৃষি প্রজনন, উৎপাদন সমন্বয়ে কাজ, শ্রম বিভাজনের সীমিত সুযোগ এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের সীমাবদ্ধতা ইত্যাদি কারণে কৃষিক্ষেত্রে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি বিশেষভাবে কার্যকর হয়। উদ্দীপকে লক্ষ্য করা যায় হোসেন আলী তার নির্দিষ্ট জমিতে ক্রমান্বয়ে শ্রমিক নিয়োগ বাড়ালে মোট উৎপাদন ক্রম হ্রাসমান হারে বাড়ে। হোসেন আলীর মতে বাংলাদেশের অন্যান্য কৃষকের কৃষি উৎপাদনের ক্ষেত্রে এই বিধিটি কার্যকারিতা পরিলক্ষিত হয়। ভূমি প্রকৃতির দান, কিন্তু এর যোগান সীমাবদ্ধ। এ ভূমির উপর কৃষি সর্বাধিক নির্ভরশীল। সাধারণভাবে লক্ষণীয় যে এ ভূমিতে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য যে হারে উপকরণ বৃদ্ধি করা হয় উৎপাদন সে হারে বৃদ্ধি পায় না, বরং কম হারে বৃদ্ধি পায়। ভূমির উর্বর শক্তি অসীম নয়। একই ভূমি বরাবর ব্যবহার ফলে প্রাকৃতিক নিরাময়ে উর্বরতা শক্তি কমতে থাকে, ফলে ভূমিতে উৎপাদিত ফসল কম পাওয়া যায়। এছাড়া কৃষিকাজ হলো উৎপাদনশীল কাজ। যেহেতু ভূমির উৎপাদন ক্ষমতা আবহাওয়া, তাপমাত্রা এবং প্রকৃতি ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়, তাই যান্ত্রিক কলাকৌশল ভূমির ক্ষেত্রে অনেকটা সীমিত পর্যায়ে ব্যবহৃত হয়। এ কারণে কৃষিতে উৎপাদন কম হয়। উপযুক্ত কারণগুলোর প্রেক্ষিতে বলা যায় বাংলাদেশে কৃষিক্ষেত্রে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি প্রযোজ্য। তো এখানে আমরা 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন এবং 54 পৃষ্ঠায়, 55 পৃষ্ঠা এবং 56 পৃষ্ঠায় যে বহু নির্বাচনী প্রশ্ন ছিল এবং 1 নম্বর 2 নম্বর প্রশ্নগুলো উত্তরটা দেখিয়ে দিলাম। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।